টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স কোয়ার্টারে মরক্কোকে হারালো 2-0 গোলে। মেসির সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে। মুসলিম বিশ্বকে সংহতির শিক্ষা দিয়ে চিরনিদ্রায় খামেনি। নিজ শহর বাসাতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল। বছরের শেষ নাগাদ সম্মেলনের চিন্তা বিএনপির। সাংগঠনিক কাঠামো গোছানোর কাজ অর্ধেকই শেষ। গণতন্ত্র সংশোধন করতে যাচ্ছে জামাত। স্পষ্ট হবে আর্থিক খাত নিয়ে অবস্থা। টানা বর্ষণে বিপর্যস্ত দক্ষিণ পূর্বাঞ্চল। কক্সবাজারে পানিবন্দী লাখো মানুষ। পাহাড় ধস পানিতে ডুবে মৃত্যু বাড়াচ্ছে উদ্বেগ। বিচ্ছিন্ন যোগাযোগে স্থবির জনজীবন। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। কিলিয়ান এমবাপ্পে ও উসমান ডেম্বেলের গোলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স মরক্কোকে 2 গোলে হারিয়েছে লেস ব্লুজ। ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে লিওনেল মেসির সঙ্গে গোল্ডেন বুটের রেসে সমান তালে লড়ে যাচ্ছেন এমবাপ্পে। 2022 বিশ্বকাপের পর 26 এসেও ফরাসিদের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হলো অ্যাটলাস লায়নদের। 2022-এর পর 2026 মরক্কোর স্বপ্নযাত্রা আরও একবার থামিয়ে দিল কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। বোস্টন স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে লেস ব্লুদের সামনে নিজেদের স্বভাব সুলভ খেলাটাই যেন ভুলে গেছে অ্যাটলাস লায়নরা। তাতেই প্রতিশোধ তো দূরে থাক, আশরাফ হাকিমিরা ফরাসিদের কাছে হারে এক পেশে ম্যাচ। এই জয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে লেস ব্লু। ম্যাচের শুরু থেকেই মরক্কোকে চাপে রাখে ফ্রান্স। বল পজিশন দখলে নিয়ে বারবার আক্রমণে ওঠে এমবাপ্পে ডেম্বেলে দুওরা। 4 মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সহজ সুযোগ আসে ফরাসিদের সামনে, তবে দায়াত উপামেকানোর হেড গোললাইন ক্লিয়ার করেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। 25 মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পেকে ডিবক্সে ফাউল করেন নাসের মাজরুই, তবে সে যাত্রায় মরক্কোকে বাঁচিয়ে দেন গেল বিশ্বকাপে চমক দেখানো ইয়াসির বুনো। এমবাপ্পের পেনাল্টি শট ঠেকিয়ে প্রথমার্ধে সমতা ধরে রাখেন তিনি। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পেকে আটকাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে মরক্কোর ডিফেন্ডারদের। 60 মিনিটে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে ম্যাচের ডেডলক ভাঙেন এমবাপ্পে। দিজির দুয়ার অ্যাসিস্ট থেকে ফরাসি তারকার বাঁকানো শট, যা নাগালের অনেকটাই বাহিরে ছিল বুনোর। 1-0 গোলে এগিয়ে যায় ফ্রান্স। চলতি বিশ্বকাপে টানা তৃতীয় গোলের দেখা পেলেন এমবাপ্পে। আসরে 8 গোলের সঙ্গে 3 অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটে রেইসে বেশ ভালোভাবেই টিকে আছেন তিনি। গোল খেয়ে নিজেদের লো ব্লক ডিফেন্সের খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করে হাকিমি বুয়াদিরা। তাতেই নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় ফ্রান্স। 66 মিনিটে এমবাপ্পের পাস থেকে ডেম্বেলের 16 রান। ডিবক্সের বাইরে থেকে তার দুর্বল শট জাল খুঁজে নিলে 2-0 গোলে এগিয়ে যায় লেস ব্লু। ম্যাচে তেমন একটা পরীক্ষার মুখে পড়তে হয়নি ফরাসি গোলরক্ষক মাইক মেইগানকে, বরং বাকি সময় মরক্কোর ডিফেন্স ব্যস্ত রাখে ডেম্বেলে মাটেটারা। ফ্রেঞ্চ ফরওয়ার্ডরা সহজ কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরও বাড়তে পারত। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা, আর সেখানেই শেষ হয় অ্যাটলাস লায়নদের বিশ্বকাপ যাত্রা। সেই সঙ্গে ভাঙে তাদের টানা 33 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। ফাহিম ইসলাম, সময় সংবাদ। মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ে রাজধানী প্যারিসে সমর্থকদের মধ্যে বইছে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা। সেমিফাইনালেও জয় তুলে নিয়ে ফরাসিরা বিশ্বকাপের ফাইনাল খেলবে বলে প্রত্যাশা লেস ব্লু সমর্থকদের। ফ্রান্সবাসীর প্রত্যাশা এমবাপ্পেরা এবার শিরোপা পুনরুদ্ধার করেই ঘরে ফিরবে। ফ্রান্স থেকে আরো জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে 2-0 গোলের ব্যবধানে মরক্কোকে পরাজিত করে ফ্রান্স এবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে। প্রথমার্ধের 25 মিনিটে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিস হওয়ায় ফরাসি দর্শক সমর্থকরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। প্রথমার্ধ গোল শূন্য শেষ হলো। দ্বিতীয়ার্ধে 60 মিনিটে কিলিয়ান এমবাপ্পেই প্রথম গোল করেন। 66 মিনিটে ডেম্বেলে আরেক গোল করে 2-0 গোলের ব্যবধানে দলকে এগিয়ে নিয়ে যান। মরক্কো মরিয়ার চেষ্টা করেছে গোল পরিশোধের জন্য, কিন্তু শেষ পর্যন্ত তারা গোল পরিশোধ করতে পারেনি। 2-0 গোলের ব্যবধানে মরক্কোকে পরাজিত করে ফ্রান্স সেমিফাইনালে উঠে যায়। ফ্রান্সের প্রতিটি গোলে দর্শক সমর্থকরা ছিলেন উচ্ছ্বসিত। তারা করতালি ও স্লোগানের মাধ্যমে ফ্রান্স দলকে উৎসাহিত করেন। এদিকে ফ্রান্সের বিজয়ে উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করেছেন ফরাসি দর্শক সমর্থকরা।
ফ্রান্স জুড়ে বইছে উৎসব আর আনন্দের আমেজ। C'était un super match, bravo les Bleus, on est tellement fiers de vous. La France est en demi. এমবাপ্পে পেনাল্টিতে গোল না পেয়ে পাওয়ার পরে মনটা বেশ খানিকটা খারাপ ছিল, কিন্তু আবারও গোলের মধ্য দিয়ে বিজয়টা নিশ্চিত করেছে। আমাদের বিশ্বাস আমরা বিশ্বকাপটাকে ফ্রান্সের ঘরে নিয়ে আসবো, এমনটাই প্রত্যাশা রইল। রাজধানী প্যারিসে এদিনও ফ্যান জোন ও বার রেস্টুরেন্টগুলিতে ছিল উপচে পড়া দর্শকদের ভিড়। কিলিয়ান এমবাপ্পেদের হাত ধরে এবারের বিশ্বকাপ ফ্রান্সে আসবে এমন প্রত্যাশাই করছেন ফরাসি দর্শক সমর্থকরা। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুরমান বাবু, সময় সংবাদ। টানা তৃতীয়বারের মতো সেমিতে ওঠায় উচ্ছ্বসিত ফরাসি সমর্থকরা। সেমিফাইনাল বাঁধা টপকে ফ্রান্স ফাইনাল খেলবে বলে প্রত্যাশা তাদের। আর সেখানেই আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে দেখতে চায় লেস ব্লু সমর্থকরা। এদিকে মরক্কোর হার ও হাকিমি বৌয়াদ্দিদের পারফরমেন্সে হতাশা নিয়ে ঘরে ফিরেছে টিএসসিতে খেলা দেখতে আসা ফ্যানরা। বোস্টনের রেফারি ফাকুন্দো তেলর শেষ বাঁশি বাজতেই টিএসসিতে ফ্রান্স সমর্থকদের বিজয়ের হাসি। তবে এই বিজয়ের বিস্ফোরণ দ্বিগুণ হতো ম্যাচের চিত্র ভিন্ন হলে, কারণ এদিন টিএসসিতে বেশিরভাগই ছিল মরক্কান সমর্থকদের দখলে। শুরুতে ফ্রান্সের আধিপত্য নিশ্চুপ ছিল অ্যাটলান্স লায়ন সমর্থকরা, কিন্তু ব্রাহিম দিয়াজরা আক্রমণে উঠতেই নীরবতা ভেঙে গর্জে ওঠে তারা। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসিত ভুয়া ভুয়া স্লোগানে উজ্জীবিত ছিল টিএসসিতে খেলা দেখতে আসা ফ্যানরা। যারা ব্রাজিল সাপোর্টার তারা বলতে পারে যে ফ্রান্স বাইরে যদি মরক্কো যায় আমাদের জন্য সুবিধা। ফ্রান্সের যে হারাবে সে তো দুর্বল না, সে হার্ড, এই কারণেই তো ফ্রান্সকে হারাবে। না ওইরকম না, আর্জেন্টিনা কখনো কোনো টিমকে পরোয়া করে না। আমরা মুসলিম কান্ট্রি, এই জন্য মরক্কো সাপোর্ট করতে আসছি। বৃষ্টি মাথায় নিয়ে প্রিয় দলের ম্যাচ উপভোগ করেছেন ভক্তরা। আশা ছিল ফরাসিদের বিপক্ষে 2022 বিশ্বকাপের প্রতিশোধ তুলে নেবে অ্যাটলাস লায়ন্সরা, কিন্তু ম্যাচ শেষে খেলোয়াড়দের পারফরমেন্সে হতাশার সঙ্গী হলেও স্বপ্ন ছিল বহুদূর। ওভারঅল আমরা অগোছালো খুব ফুটবল খেলছি, মিডফিল্ড বা অ্যাটাকিং মিডফিল্ডে খুব ভালো প্রাধান্য বিস্তার করতে আমরা পারি নাই। জয় নিয়ে ফিরবো এটাই আশা ছিল। সারাদিন খুব আনন্দিত ছিলাম যে যেন আজকে জিতে খেলাটা, তো আজ জিততে পারলাম না। মরক্কো যেভাবে আশা করছিলাম সেরকম পারফরমেন্স দেয় নাই। ভাবছিলাম অনেক টান উত্তেজনা জন্য হবে, দুই টিমই গোল দিবে, কিন্তু হয় না এরকম কিছু। এবার বিশ্বকাপে হট ফেভারিট ফ্রান্স, কেন তারা শিরোপার অন্যতম দাবিদার তা প্রমাণ দিল আরও একবার। তাই তো টিএসসিতে ফরাসি সমর্থকদের বিশ্বাস এবারও এমবাপ্পে দেম্বেলেদের হাত ধরে বিশ্বকাপ ট্রফি যাবে প্যারিসে। ফ্রান্স জিতছে, আশা করি সামনের ম্যাচগুলো সেমিফাইনাল জিততে ফাইনাল যায় এবার ফ্রান্স চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। অবশেষে আমরা আমাদের জয় তুলে নিয়েছি এবং ফাইনালে আমরা আর্জেন্টিনাকে চাই। মরক্কোর স্বপ্ন কোয়ার্টার ফাইনালে আটকে গেলেও শিরোপা পুনরুদ্ধার করতে চান ফরাসি সমর্থকরা। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। ফিফা বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষ অংশে। লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায় আর রাষ্ট্রীয় মর্যাদায় জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সপ্তাহব্যাপী শোকানুষ্ঠান, ইরান ও ইরাক জুড়ে শোকযাত্রা ও জানাজার শেষে তার দাফন সম্পন্ন হয়। খামেনির শেষ বিদায় ঘিরে মাশহাদের রাস্তায় নেমেছিল লাখো মানুষের ঢল। পুরো নগরী প্রকম্পিত হয় যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগানে। শোক, আবেগ আর ধর্মীয় অনুভূতিতে বিদের শেষ অধ্যায়ের সাক্ষী হল মাশহাদ। জন্মস্থানের মাটিতে ইমাম রেজার পবিত্র মাজারে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হয়। অশ্রুসিক্ত লাখো মানুষের অংশগ্রহণে তার শেষ জানাজার ইমামতি করেন ছেলে মোস্তফা খামেনি। পাশে ছিলেন আরও দুই সন্তান মেইসাম ও মাসুদ। তবে নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে সেখানে দেখা যায়নি। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে মাশহাদের রাজপথে নামে মানুষের ঢল। কালো পোশাকে, হাতে ইরানের জাতীয় পতাকা। শোক আর প্রতিশোধের প্রতীক কালো ও লাল পতাকা, প্রয়াত নেতার প্রতিকৃতি এবং বিপ্লবী স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে শেষ বিদায়ে অংশ নেন লাখো মানুষ। তীব্র গরম উপেক্ষা করে শেষ বিদায়ে অংশ নিতে আসা অনেকেই প্রিয় নেতার কফিনবাহী গাড়ি স্পর্শ করার চেষ্টা করেন। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দিতেও দেখা যায় অনেককে। এর আগে
সপ্তাহ জুড়ে রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ের নানা আনুষ্ঠানিকতার আয়োজন করে ইরান, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। এরপর পর্যায়ক্রমে খামেনির মরদেহ নেওয়া হয় তেহরান, কোম ও ইরাকের পবিত্র নগরী নাজাফ ও কারবালায়। প্রতিটি শহরেই অনুষ্ঠিত হয় লাখো মানুষের অংশগ্রহণে শোকযাত্রা ও জানাজা। ইরানি সংবাদ মাধ্যমের দাবি, তেহরানের শোকযাত্রা ছিল দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগমগুলোর একটি। আর ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস জানিয়েছে, শুধু নাজাফেই শোকযাত্রায় অংশ নেন 23 লাখের বেশি মানুষ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরিবারের কয়েকজন সদস্য সহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। শেষ ইচ্ছা অনুযায়ী জন্মস্থান মাশহাদের ইমাম রেজার মাজারের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। পাহাড় কাটা, বন উজাড়, বন্য হাতি হত্যা, শতবর্ষী গাছ কাটা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বসবাস অযোগ্যের তালিকায় ঢাকার তৃতীয় অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরিবেশ রক্ষা করে উন্নয়নের আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করে সরকার প্রধান বলেন, সবাই মিলে চেষ্টা করলেই উন্নয়ন হবে পরিবেশের। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উষ্ণ হচ্ছে পৃথিবী। মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণে ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশের। সম্ভাব্য ক্ষতি মোকাবেলার অন্যতম উপায় বৃক্ষরোপণ। দেশে 25% বনভূমি থাকার আদর্শ মান থাকলেও রয়েছে মাত্র 15%। এমন বাস্তবতায় জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী আয়োজনে তারেক রহমান বলেন, গাছ লাগানোই হতে পারে সুন্দর পৃথিবীর জন্য বিনিয়োগ। সরকার পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। এর ভিতরে আমরা বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি, কিন্তু বহুদিনের একটা ব্যাপার, এই মাইন্ডসেট চেঞ্জ করা খুবই কষ্টকর, খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই জিনিসটা আসলে মানুষকে বোঝাতে হবে। সেজন্য প্রথমেই আমি বলেছিলাম যে পুরো বিষয়টা যদি আমাদেরকে অ্যাড্রেস করতে, আমাদের প্রত্যেকটা মানুষকে একটু একটু করে হলেও অবদান রাখতে হবে, যার পক্ষে যতটুকু সম্ভব, যেই পরিবেশে সম্ভব। কক্সবাজারে একটি ট্রেন লাইন গিয়েছে চট্টগ্রাম থেকে দুলহাজারি হয়ে। ওই দুলহাজারিয়াতে প্রায় কয়েক লক্ষ গাছ কেটে ফেলা হয়েছে এই ট্রেন লাইনটা নিতে গিয়ে। আমরা চেষ্টা করছি এগুলোকে রিপ্লেস করতে। যদিও সরকারি হিসাব নিকাশে বলা হয়েছে গাছগুলো সেখানে 7 লক্ষ গাছ রোপণ করা হয়েছে। টু বি অনেস্ট, আমি সংশ্লিষ্ট যারা গাছ লাগিয়েছে তাদের কাছে আমি রিপোর্টটা নিয়েছিলাম কয়েকদিন আগে, সপ্তাহ 2-3 আগে, যে আপনার রিপোর্টটা দেন তো দেখি কোথায় কোথায় 7 লক্ষ গাছ আপনারা রোপণ করেছেন। পরে আমি আমার মতন করে ভেরিফাই করেছি, চেক করেছি এবং দেখেছি যে অ্যাকচুয়ালি 7 লক্ষ গাছ নেই, হার্ডলি ওখানে 2 লক্ষর মতন গাছ হবে। বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার তৃতীয় অবস্থান শীর্ষক প্রতিবেদনের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে সবাইকে। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। কাজে এখানে আজকে আমরা যারা বৃক্ষরোপণই হোক বা পরিবেশের বিষয় হোক, আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের সকলের উচিত হবে এই ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন যে পরিস্থিতিতে, যে পরিবেশে আমাদের সুযোগ হয়, প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে সচেতন করা। যুগ যুগ ধরে বাস্তু সংস্থানের অংশ হয়ে ওঠা মা বৃক্ষ রক্ষার আহ্বান জানান সরকার প্রধান। পাহাড় কাটা, বন্যপ্রাণী নিধন প্রতিরোধ, নদী রক্ষা সহ পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। বলেন, প্রকৃতির সাথে সম্পর্ক রেখে উন্নয়ন এগিয়ে নিতে হবে। বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছি আমরা। উদ্বোধনী আয়োজনে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ও পরিবেশ পদক 2025 তুলে দেওয়া হয়। সামাজিক বনায়নের অংশীজনদের মধ্যেও লভ্যাংশের চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে গাছের চারা রোপণ করে পরিবেশ ও বৃক্ষমেলার স্টল পরিদর্শন করেন তারেক রহমান। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। 2030 সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের 20% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় এই অনুমোদন দেয়া হয়। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিডা, বেজা ও পিপিপির কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ ও ডিজিটাল সেবা নিশ্চিত করতে অনুমোদন পেয়েছে নতুন ইনভেস্ট বাংলাদেশ আইনের খসড়া। এছাড়া এলসির পাশাপাশি আধুনিক অর্থ পরিশোধ পদ্ধতিতে আমদানির সুযোগ, মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা এবং প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ সহজ করার বিধান রেখে আমদানি নীতি আদেশ 2026-29-এর খসড়াও অনুমোদন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম 2 আসন থেকে বিএনপির নির্বাচিত প্রার্থী সরোয়ার আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। দেশজুড়ে বিএনপির সাংগঠনিক কাঠামো গুছিয়ে আনার কাজ 50% শেষ হয়েছে। অসম্পূর্ণ কোনো কমিটি থাকলে সেগুলো পূর্ণাঙ্গ করতে তৃণমূলের সংশ্লিষ্ট নেতাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। সব গুছিয়ে নিয়ে চলতি বছরের শেষ নাগাদ সম্মেলনের কথা ভাবছে ক্ষমতাসীন দল। না হলে সম্মেলন পিছিয়ে যেতে পারে আগামী বছরের শুরুতে। বিস্তারিত মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে। আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে গেল ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর বেশ কিছু দলীয় ইস্যু সামনে আসে বিএনপির। এর মধ্যে অন্যতম ছিল জাতীয় সম্মেলন, যা চলতি বছরে সম্পূর্ণ করার কথা জানিয়েছিলেন দলের মহাসচিব। কাউন্সিল আমরা আশা করছি এবছরই হবে এবং আমরা তার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সেটা নেব। এমন পরিস্থিতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, পরিপূর্ণ সম্মেলন আয়োজনে তৃণমূল গুছিয়ে আনতে সারা দেশে এখন পর্যন্ত অর্ধেক কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়েছে। জাতীয় সম্মেলন মানে সর্বনিম্ন স্তরের ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, থানা, উপজেলায় এইগুলো সম্মেলন করা। কিছু কিছু হয়নি তা না, প্রায় 50% হয়েই আছে। আর 50% সম্পূর্ণ করে যদি জাতীয় সম্মেলনটা করা সম্ভব হয় তাহলে পরিপূর্ণ সম্মেলনের একটা ব্যাপার আছে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে আনতে চলমান আছে দল গঠন ও পুনর্গঠনের কার্যক্রম। তৃণমূলের কমিটি গঠনে নজরদারি আছে কেন্দ্রের। যেগুলো অসম্পূর্ণ আছে সেগুলো সম্পূর্ণ করার জন্য যারা যে কমিটিগুলো দায়িত্বে আছে, থানা কমিটিটা জেলা দায়িত্ব আছে, ইউনিয়ন কমিটি বা পৌর কমিটিগুলো থানা দায়িত্বে আছে, এই দায়িত্ব তারা পালন করে যাচ্ছেন। আর কেন্দ্র যতটুকু সম্ভব এটাকে নজরদারি করা, মনিটর করা, আমরা সেইভাবে করছি। দলের চেয়ারম্যান যখনই নির্দেশ দিবেন তখন এটা আরও জোরালোভাবে হবে। নেতারা বলছেন, সাংগঠনিক কার্যক্রম উঁচু নিচু ধারাবাহিকতায় চলমান থাকে, আর তাই চলতি বছর সম্মেলন আয়োজনে প্রয়োজন অনুকূল পরিস্থিতি। কাজ থেমে নেই, কাজ চলছে, সাংগঠনিক তৎপরতা অব্যাহত আছে, কিন্তু এটার স্পিড আপ ডাউন হয়তো কখনো খুব বেশি আপ হয়, কখনো একটু কমে যায়, তো এটা তো হতেই পারে। এই বছরের শেষ নাগাদ মানে জাতীয় সম্মেলনের ভাবনাটা করা হয়েছে, এখন সে ভাবনার মধ্যে আছে। যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে এই বছরের শেষে, আর না হলে দেখা যাবে যে আগামী বছর প্রথম দিকে এটা হতে পারে। বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর মধ্যে শুধুমাত্র যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। এখনও অপেক্ষায় আছে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ উল্লেখযোগ্য ইউনিটগুলো। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। উপদেষ্টা পরিষদ নামে সাংবিধানিক পদ সৃষ্টি করে গণতন্ত্র সংশোধন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বর্তমান আমিরের প্রায় অর্ধযুগের নেতৃত্বে এই প্রথম ছোট বড় মিলিয়ে 14টি সংশোধনী আসতে চলেছে দলটির গঠনতন্ত্রে। মিয়া গোলাম পরোয়ার আরও জানান, আর্থিক খাত নিয়ে দলের অবস্থান আরও স্পষ্ট করা হবে এবারের গঠনতন্ত্রে। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে।
24-এর অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির গঠনতন্ত্রে 7 বছর পর আসছে বেশ কিছু বড় সংশোধন। এতে নিয়ন্ত্রিত হতে যাচ্ছে দলের আর্থিক খাত। দলের সদস্য না হলেও সুযোগ মিলবে সাংবিধানিক বড় পদে আসীন হবার। দলীয় সূত্র বলছে, বর্তমান আমিরের অর্ধযুগের নেতৃত্বে এবারই প্রথম গঠনতন্ত্রে ছোট বড় মিলিয়ে প্রায় 14টি সংশোধনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে জামায়াত। দলটির গঠনতন্ত্রের 6ষ্ঠ অধ্যায়ের 68 নম্বর ধারায় নতুন উপধারা যুক্ত হয়ে নির্ধারিত হতে যাচ্ছে জেলা ও মহানগর আমিরদের অর্থ ব্যয়ের সীমা। এছাড়া একই অধ্যায়ে আরও পরিষ্কার করে বর্ণনা করা হবে দলটির আয়ের উৎস সম্পর্কে যাবতীয় তথ্য। সময় সংবাদকে গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গত মজলিসের শুরা হয়ে গেল, 23তম সংশোধনী প্রস্তাব শুরাতে এনেছি। কিছু অংশে আমরা সংশোধনী চূড়ান্ত করেছি। আমাদের একটা সংবিধান সংশোধন কমিটি আছে, সেই কমিটিতে প্রস্তাব নিতে হয়, সেটা যেতে হয় নির্বাহী পরিষদে। এই প্রসেস করে আমরা সবার কাছে পৌঁছেছি এবং অ্যাকর্ডিংলি 26 তারিখে এটা আলোচনা এসছে। শুধু আর্থিক খাত নয়, গঠনতন্ত্রের 3য় অধ্যায়ে নতুন উপধারা যুক্ত করে কেন্দ্রীয় সংগঠনের অধীনে সৃষ্টি করা হবে উপদেষ্টা পরিষদ। এই পরিষদের জন্য দলের সঙ্গে জড়িত নয় কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়েছে এমন ব্যক্তিদের স্থান দেওয়া হতে পারে। এছাড়া আরও বেশ কিছু ধারায় আসতে যাচ্ছে সংশোধন ও পরিমার্জন। এখন উপদেষ্টা পরিষদ গঠনের যে প্রস্তাবের কথা বলছেন, এসব অনেক প্রস্তাব তো আসে, এই জাতীয় প্রস্তাবও আমাদের এসেছে। এটা নিয়ে শুরার সদস্যদের মধ্যে প্রথম আলোচনাটা প্রাথমিক পর্যায়ে হয়েছে, আরও আলোচনা হবে। এটা কোনো ফাইনাল সেবে যায়নি, আবার আগামী শুরাতে আলোচনা হলে তখন দেখা যাবে। সংশোধনী তো আর গোপন থাকে না, কারণ সব সংশোধন তো ওয়েবসাইটে চলে যায়, প্রকাশ্য হয়। সবশেষ দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার সভায় গঠনতন্ত্র সংশোধনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। পাহাড় ধসে বাড়ছে প্রাণহানি। বান্দরবানে একই পরিবারের 3 জন সহ প্রাণ গেল 5 জনের। কক্সবাজারেও মারা গেছেন 2 জন। এদিকে টানা বৃষ্টিতে তলিয়েছে রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা, আর ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দিশেহারা চাষি। মৌসুমী বায়ুর প্রভাবে টানা ভারী বর্ষণের কবলে দেশ। পাহাড়ি ঢল আর উজানের পানিতে দ্রুত অবনতি হচ্ছে পরিস্থিতির। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা ও জলাবদ্ধতা, বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি ও প্রাণহানি। রাঙামাটিতে টানা 4 দিনের ভারী বর্ষণে বাঘাইছড়ি বিলাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত। পানিবন্দী হাজার হাজার মানুষ। অনেকেই গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। মহলছড়ির সড়ক ডুবে থাকায় রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ। জেলায় 140টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। টানা বৃষ্টিতে জেলায় ছোট বড় মোট 97টি স্থানে পাহাড় ধসে গেছে। সবাই ঘরবন্দি, বের হওয়া যাচ্ছে না, খুবই কষ্ট আছে। গরু ছাগল নিয়ে বাইরে গেছে। বান্দরবানেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় সাঙ্গু ও মাতামুহুরীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে লামার মিশন পাড়ায় আলাদা 2টি পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের 3 জন সহ 2 পরিবারের 5 জন মারা গেছেন। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় লক্ষাধিক মানুষ। বিভিন্ন সড়কে পানি ওঠায় সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। অতিবৃষ্টির কারণে গাছগোছালা সহ পাহাড় ভেঙে এসে 2 পরিবারের, একই পরিবারের স্বামী স্ত্রী এবং সন্তান 3 জন নিহত এবং অপর পরিবারের স্বামী স্ত্রী 2 জনে নিহত। কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উত্তাল রয়েছে সাগর। জারি আছে 3 নম্বর সতর্ক সংকেত। টানা বর্ষণ ও উজানের ঢলে চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত। বৃহস্পতিবার সকালে কক্সবাজারের চকরিয়ার হারবাং এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় মারা গেছেন 2 জন। রাস্তাঘাট ডুবে গেছে,
এবং ক্ষেত খামার করছে, সব তলিয়ে গেছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া সহ বিভিন্ন চরে টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের পানিতে নিমজ্জিত বসতঘর, মাছের ঘের, ফসলের ক্ষেত, বিপর্যস্ত উপকূলীয় এলাকার জনজীবন, চাষাবাদে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় কৃষক। মৌলভীবাজারের মনু, ধলাই, জুড়ি ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। একই অবস্থা হবিগঞ্জে। জেলার 4টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে খোয়াই নদীর বাল্লা সীমান্ত পয়েন্টে বিপদসীমার 220 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এমন পরিস্থিতিতে সিলেট বিভাগের হাওর অঞ্চলে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে স্থানীয় প্রশাসন। এদিকে কুমিল্লায় গোমতী নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে চরাঞ্চলের সবজির জমি। এতে সহস্রাধিক কৃষক ক্ষতির সম্মুখীন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। টানা 5 দিনের ভারী বর্ষণে ভয়াবহ বিপর্যয়ের মুখে কক্সবাজার। অন্তত 35টি ইউনিয়ন প্লাবিত হয়ে পানিবন্দী লাখো মানুষ। জলাবদ্ধতা, পাহাড় ধস ও বিচ্ছিন্ন যোগাযোগে স্থবির জনজীবন। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দিন কাটছে ক্ষতিগ্রস্ত মানুষের। এদিকে গত 4 দিনে পাহাড় ধস ও পানিতে ডুবে রোহিঙ্গা সহ অন্তত 24 জনের মৃত্যু পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। টানা 5 দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে নদ নদী। বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে ঢুকে পড়েছে বানের পানি। প্লাবিত শত শত গ্রাম। এর সঙ্গে সাগরের অস্বাভাবিক উঁচু জোয়ারে ভেঙেছে বেড়িবাঁধ। জোয়ারের পানি ঢুকে তলিয়ে গেছে শত শত ঘরবাড়ি। একসঙ্গে বন্যা, জলাবদ্ধতা ও জলোচ্ছ্বাসের মতো পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সদর ও উখিয়া উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামীণ সড়ক তলিয়ে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসব উপজেলার লাখো মানুষ এখন পানিবন্দী। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশু খাদ্য ও ওষুধের তীব্র সংকট। অনেক পানি উঠছে, আমরা বাসার মধ্যে থাকতে পারছি না। রাস্তাঘাট এবং সব জায়গায় তলিয়ে গেছে। খোলা থেকে পানি ঢুকে গেছে, মানে রান্না বেশি কষ্ট হচ্ছে। প্রায় আমাদের এখানে 500 পরিবার এই পানিবন্দী অবস্থায় আছে। স্কুল মাদ্রাসা সব বন্ধ হয়ে গেছে, পরীক্ষা চলতেছে, এখন পরীক্ষাও স্থগিত করে দিছে। উপজেলা প্রশাসন বলছে পর্যাপ্ত শুকনো খাবার মজুত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় নিয়মিত ত্রাণ বিতরণ করা হচ্ছে। আমাদের আশ্রয়কেন্দ্র 96টা আছে, সবগুলো খোলা আছে। এছাড়া আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা চকুরিয়া উপজেলায় আছে 20 টন এবং মাতামুহুরী উপজেলায় আরও 20 টন, 10 টন, এই টোটাল 30 টন আমরা ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দ দিয়েছি। আমাদের কাছে পর্যাপ্ত শুকনো খাবার আছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার তথ্য মতে কক্সবাজারে ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 95,690 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রামের 4 উপজেলা। পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ চরমে। নগরীতেও প্লাবিত নিচু এলাকা, ব্যাহত যান চলাচল। ডুবে গেছে পুকুর, মাছের ঘের ও 1000 হেক্টর ফসলি জমি। এ অবস্থায় 15 উপজেলায় দুর্গতদের জন্য 670টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের বাতিল করা হয়েছে ছুটি। পানির নিচে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, ব্যাহত হচ্ছে যান চলাচল। বৃষ্টি আর উজানের ঢলে বিপর্যস্ত দক্ষিণ চট্টগ্রামের জনজীবন। অনেকেই জাল দিয়ে সড়কে মাছ ধরছেন। পুকুর, মাছের ঘের ও 1000 হেক্টর ফসলি জমি ডুবে গেছে চন্দনা, সাতকানিয়া ও লোহাগাড়া সহ দক্ষিণ চট্টগ্রামের 4 উপজেলায়। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। সমস্যা এই সংগ্রামে পানি ছুড়ে আসে, ভাঙে বড় রাস্তা করতে হবে। পানি তো অনেক চলতেছে, আপনার এখানে আসা যাওয়ারটা একটু প্রবলেম হচ্ছে। পানি উঠে সবাই আসছে যে জাল মারার জন্য, শখ করে মাছ তেমন নেই। মাছ পাওয়া গেছে মোটামুটি, এমনি বাসায় খাবার মতো পাওয়া গেছে। ভারী বৃষ্টিতে ডুবে যায় চট্টগ্রাম নগরীর চকবাজার, আগ্রাবাদ সহ কয়েকটি নিচু এলাকা। সড়ক চাপিয়ে ঘরেও ঢুকেছে পানি। চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। সবাই আশ্বাস দিচ্ছে, তো কেউ তো করে না কাজ। এই সরকার আসলে করবো, ওই সরকার আসলে করবে, কিন্তু মরতেছে আমরা জনগণে। বাসায় কোমর পরিমাণ পানি, জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। বিগত 10-12 বছর এখানে কোনো কাজ হচ্ছে না, অনবরত পানি, মানুষের যানবাহন অনেক কষ্ট হচ্ছে। নগরীর চকবাজার এলাকা পরিদর্শন করেন সিটি মেয়র, নিজেই পরিষ্কার করেন নালা। আমাদের শহরে 70 ভাগ জলাবদ্ধতার কাজ হয়েছে, 30 ভাগ
জলাবদ্ধতার কাজ বাকি আছে, এই কাজটাই আমরা করছি, সেনাবাহিনী মিলে করছে। আমরা 40 টাকার ডিপিপি করছি, এখন আমরা ডিপিপি করছি, আমরা এখনো কাজ পাই নাই। এই কাজ যখন পাবো তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, এই শহরের জলাবদ্ধতা শূন্যের কোটা আমি নিয়ে আসতে পেরেছি। এদিকে 15 উপজেলায় দুর্গতদের জন্য 670টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা আজকে সকালে প্রত্যেকটা উপজেলা নির্বাহী অফিসারদের সাথে কথা বলেছি এবং তাদের অবস্থাটা, বর্তমান অবস্থা কি অবস্থায় আছে, কি পরিমাণে মানুষ জলাবদ্ধতায় আক্রান্ত আছে সেই বিষয়ে কথা বলেছি। আবহাওয়া অধিদপ্তর বলছে 24 ঘন্টায় 272 মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দুর্যোগপূর্ণ জেলায় 20 লাখ করে টাকা এবং 1300 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব তুলু। বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তরে এ কথা বলেন তিনি। প্রত্যেকটি জেলায় 10 লক্ষ টাকা জিআর ক্যাশ পাঠিয়েছি এবং প্রত্যেকটি জেলায় আমরা 200 মেট্রিক টন করে চাউল বরাদ্দ দিয়েছি। আজকে আবার আমরা আমাদের মন্ত্রণালয় থেকে 25 লক্ষ টাকা চট্টগ্রামে, 20 লক্ষ টাকা কক্সবাজারে, 10 লক্ষ টাকা রাঙ্গামাটিতে, 10 লক্ষ টাকা খাগড়াছড়িতে, 10 লক্ষ টাকা বান্দরবনে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তার ত্রাণ ভাণ্ডার থেকে প্রত্যেকটি জেলায় 20 লক্ষ টাকা ইতিমধ্যে উনি বরাদ্দ দিয়েছেন এবং উনি সার্বক্ষণিক এটি দেখভাল করছেন, আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য সরকারের কাছে কোনোভাবেই বিবেচ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। গঙ্গার পানি বন্টন চুক্তির বিষয়ে ভারত ইতিবাচক পদক্ষেপ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শামা ওবায়েদ। 2024-এর গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সম্প্রতি বিভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফর্ম ও আন্তর্জাতিক গণমাধ্যমে নানান বার্তা দিচ্ছেন শেখ হাসিনা, আভাস দিচ্ছেন দেশে ফেরারও। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দণ্ডিত আসামির রাজনৈতিক বক্তব্য সরকারের নীতিগত সিদ্ধান্তে মোটেই প্রভাব ফেলে না। জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক আলোচনা অব্যাহত আছে। শেখ হাসিনা কি বলছে না বলছে, ওনার বক্তব্য তো এখানে রেলেভেন্ট না, একেবারেই রেলেভেন্ট না। কূটনীতির কোনো ঘাটতি নেই, চলমান আছে। এবং এখানে আপনাদের মনে রাখতে হবে, এটা শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবজেক্ট না, এটা খুবই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সাবজেক্ট। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে ওনারাও কাজ করছে। গঙ্গার পানি বন্টন চুক্তির বিষয়েও নিয়মিত কূটনৈতিক সংলাপ চলছে বলে জানান শামা ওবায়েদ। বলেন, পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক প্রেক্ষাপট এবং বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব বিবেচনায় ইতিবাচক অগ্রগতি সম্ভব। গঙ্গার পানির গুরুত্বটা ভারত বুঝতে পারে এবং সেটা বিবেচনায় রেখে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটাকে যাতে কোনো রকমভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটা মাথায় রেখেই ভারত সিদ্ধান্ত নেবে এবং আমরা মনে করি যে এটা পজিটিভ দিকেই আগাচ্ছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা, পেশাদারিত্ব এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই সরকার প্রধান সিদ্ধান্ত নিচ্ছেন বলেও দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। কে কতটুকু আন্তরিকভাবে দেশের জন্য কাজ করতে পারছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। রাষ্ট্রের মূলনীতির বিষয়গুলো সংসদের হাতে ছেড়ে দিয়েছেন সর্বোচ্চ আদালত। সংবিধানের ৫৫ সংশোধনী আংশিক বাতিল নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ। আইনমন্ত্রী জানান, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়েছিল সংবিধানের ৫৫ সংশোধনী। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, সংবিধানে হস্তক্ষেপ করা, রাষ্ট্রদ্রোহিতা ও নারীদের সংরক্ষিত আসন 50 করা সহ প্রায় 54টি বিষয় সংযুক্ত করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকায় 2014, 18 ও 24 সালে আওয়ামী লীগ একতরফা জাতীয় নির্বাচন করতে পেরেছে বলে অভিযোগ করে বিরোধী দলীয়রা।
এদিকে ২৪-এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে বিএনপি, জামায়াত ও সুশাসনের জন্য নাগরিক সুজন পৃথক ৩টি রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ, গণভোটের বিধান বাতিল, সংবিধান সংশোধনের ক্ষমতার উপর বিধিনিষেধ এবং মৌলিক অধিকার বাস্তবায়নে হাইকোর্টের এখতিয়ার সীমিত করার বিধানকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী ঘোষণা করে বাতিল করেন আদালত। তবে পঞ্চদশ সংশোধনীর বাকি বিষয়গুলো ভবিষ্যৎ সংসদের বিবেচনার জন্য রেখে দেওয়া হয়। বৃহস্পতিবার এই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। ফলে সংসদেই সুরাহা হবে নীতি নির্ধারণী সংক্রান্ত বিষয়গুলো। হাইকোর্ট ডিভিশন 4টি বিষয়ের পরে তার অবজারভেশন দিয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসা, গণভোট ফিরে আসা এবং সংবিধানের সাথে সাথে খ এবং সুপ্রিম কোর্টের যে রিটের যে ক্ষমতা সেই সম্পর্কে। তো আলটিমেটলি এই রায়ের ফলে হাইকোর্টের এই যে রায় সেই রায়টি বহাল থাকবে। যেগুলো রাষ্ট্রের পলিসি, রাষ্ট্রের নীতি, যেমন সংবিধানের প্রস্তাবনা আর্টিকেল 8, 9, 10, 11, 12, 25 এগুলো সহ যেগুলো নীতি কথা, এই নীতির বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিপূর্ণভাবে সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আপিলকারী বদিউল আলম মজুমদার ও তার পক্ষের আইনজীবী বলেন, আপিল বিভাগে সুরাহা হওয়া প্রয়োজন ছিল আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। সংসদ ব্যবস্থা না নিলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা যাবে বলে মনে হচ্ছে না, কারণ তত্ত্বাবধায়ক সরকার প্রধানদের শপথ করার জন্য যেই ফর্ম সেটা তো সংসদের সংবিধানে এখনো ফিরে আসেনি। আশা করি সংসদ জনস্বার্থে আমাদের নির্বাচনী ব্যবস্থা যেন আবারও সংকটে না পড়ে, যাতে আমাদের ভোটাধিকার নিশ্চিত থাকে সে ব্যাপারে তারা সঠিক সিদ্ধান্ত নেবে। এদিকে সচিবালয় আইনমন্ত্রী জানান, আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। জুলাই সনদকে সামনে রেখে আমরা এই সংশোধনীগুলোকে কিভাবে মানুষের কল্যাণে, যুগোপযোগী, দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য, মানবাধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য আনা সম্ভব হয়, সেটা আমরা সংসদে বিল আনব। এর মধ্য দিয়ে দেশের অন্যতম আলোচিত সাংবিধানিক মামলার দীর্ঘ আইনি লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, 5টি নির্বাচন আয়োজনের জন্য বাজেটে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এছাড়া নিজের সমালোচনা ইতিবাচক হিসেবে দেখছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ইউনিয়নের নামকরণ, ব্যক্তিগত সম্পদ বা এলাকার উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আমি 5 বছর পর আমার চেয়ারম্যানশিপ। সমালোচনার মুখে বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে এক অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত, পারিবারিক এবং রাজনৈতিক জীবনের ইতিহাস তুলে ধরেন প্রতিমন্ত্রী। কথা বলেন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ব্যক্তিগত সম্পদের তথ্য গোপন নিয়েও। পারিবারিকভাবে আমরা বুনিয়াদী ব্যবসায়ী। আমার বাবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন। আমি প্রতিমন্ত্রী শপথ নেওয়ার সাথে সাথে আমার 4টা লিমিটেড কোম্পানি এবং প্রপার্টিস কোম্পানি সব আমি পরিবারের কাছে এবং আমার সন্তান, স্ত্রী তাদের কাছে কিন্তু আমি হস্তান্তর করেছি। প্রতিমন্ত্রী জানান, উন্নয়ন বঞ্চিত বগুড়ায় তুরস্কের সহায়তায় গড়ে উঠবে সামরিক ড্রোন নির্মাণ কারখানা। বিমানবন্দর উন্নীত হচ্ছে আন্তর্জাতিক মানে। নতুন কেনা অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন হবে বগুড়ার বিমান ঘাঁটিতে। এলাকার এসব উন্নয়নে কাজ করা দোষের কিনা সে প্রশ্ন রাখেন তিনি। বগুড়া আমরা সিটি কর্পোরেশন করেছি, বগুড়া যদি মেট্রোপলিটন পুলিশ হয়, বগুড়া যদি উন্নয়ন কর্তৃপক্ষ হয়, এটা বগুড়াবাসীর জন্য তো খুব একটা অপরাধ হবে না। অনুষ্ঠানে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সরকারের পরিকল্পনা ও প্রস্তুতি তুলে ধরেন প্রতিমন্ত্রী। নির্বাচন সুষ্ঠু করতে জানান সরকারের অঙ্গীকারের কথা। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং মানুষের কাছে গ্রহণযোগ্য করবার জন্য সরকারের জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে। নির্বাচন পরিচালনার জন্য এই বাজেটেও টাকা রাখা আছে এবং প্রাথমিকভাবে নির্বাচন কমিশনও স্থানীয় সরকার নির্বাচনগুলোর জন্য প্রাথমিক প্রস্তুতি যেটি তারা শুরু করেছেন। এ সময় সংবাদ পরিবেশনের আগে তথ্য যাচাই বাছাই করে নেওয়ার অনুরোধ জানান মীর শাহে আলম। উনি এতই পাওয়ারফুল যে উনি শিখবন্ধু হেলিকপ্টারে যাবেন বলে নতুন করে একটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান। তবে এ অভিযোগ উড়িয়ে দিয়ে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন জানান, দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে
নিশ্চিত করছে বর্তমান সরকার। দাবি করেন আওয়ামী লীগের দীর্ঘ ফ্যাসিবাদী কাঠামোর মূলোৎপাটন করছে তার দল। রাজধানীতে এবি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন দুই নেতা। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত আলোচনা সভা। এতে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে ১১ দলের সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেন। গণভোট, গণরায় ইতিহাসের সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক মত, এই অভিমতকে অপেক্ষা করে কিভাবে আমি গণতন্ত্র কায়েম করবেন। তবে জামায়াত নেতার অভিযোগ উড়িয়ে দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, জুলাইয়ের অর্জন অনুযায়ী দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করছে সরকার। জুলাইয়ের যে অর্জন উপলব্ধি হচ্ছে যে আপনি সেই ব্যবস্থার মধ্যে আছেন, সেই ব্যবস্থাটা একটা পরিবর্তন এনেছেন, যেখানে আপনার কথা বলতে পারেন, আপনার কথা শোনা যায়, আপনার কথা শুনতে হয়। এটি হচ্ছে গণতন্ত্র। সভায় বক্তারা জানান, অভ্যুত্থানের চেতনা যতদিন সমুন্নত থাকবে ততদিন দেশে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না। এই বাংলাদেশ এমন একটা ভূখণ্ড, যে ভূখণ্ডে যদি কখনো জুলুম চেপে বসে, সেই জুলুম এখানে চিরস্থায়ী হওয়ার কোনো সুযোগ কোনো কালে লাভ করতে পারবে না। জুলাইয়ের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থেকে গণহত্যাকারীদের বিচার নিশ্চিতে সোচ্চার থাকার আহ্বান জানান বক্তারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। 11 কোটি নাগরিকের তথ্য চুরির বিষয়ে নথি সংগ্রহে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সহ বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। দেশ বিদেশের 182টি প্রতিষ্ঠানের কাছে নাগরিকের তথ্য বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে বিসিসির বিরুদ্ধে। দুদকের অভিযোগ, এই ঘটনায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের সংশ্লিষ্টতা রয়েছে। 2022 সালের অক্টোবরে নাগরিকের তথ্য সুরক্ষায় নির্বাচন কমিশন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি হয়। চুক্তির শর্ত অনুযায়ী কোনো নাগরিকের তথ্য অন্য কারো কাছে বিনিময় বা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। দুদকে আসা অভিযোগ বলছে, 11 কোটি নাগরিকের তথ্যের একটি কপি বিসিসিকে দেয় নির্বাচন কমিশন। তবে চুক্তির শর্ত লঙ্ঘন করে বিসিসি ডিজিকন গ্লোবাল সার্ভিস লিমিটেডকে নাগরিকের 46 ধরনের ব্যক্তিগত তথ্য দেয়, যা দেশে বিদেশে 182টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়া হয়। নির্বাচন কমিশনের নিবন্ধিত বাংলাদেশের নাগরিক, তাদের মধ্যে 11 কোটি তার উপরে নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরি করে আসলে বিক্রির অভিযোগ ছিল কয়েকটি প্রতিষ্ঠান, তার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। এই অবৈধ তথ্য বিক্রির রহস্য উদ্ঘাটনে নথিপত্র চেয়ে বিসিসি, নির্বাচন কমিশন সহ বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। অনুসন্ধানকারী কর্মকর্তা নির্বাচন কমিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করেছেন। তথ্য পেলে তারপরে এই তথ্যগুলো অনুসন্ধানকারী কর্মকর্তা প্রতিবেদন আকারে কমিশনে সাবমিট করবেন। তথ্য চুরির এই ঘটনায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 19 জনের বিরুদ্ধে 2024 সালের অক্টোবরে কাফরুল থানায় একটি মামলা হয়েছিল। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সিলেট সীমান্ত দিয়ে 7 জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কড়া অবস্থানের মুখে তাদের চেষ্টা ব্যর্থ হয়। বিজিবির 48 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, বৃহস্পতিবার ভোরে কোম্পানিগঞ্জের কালাইরাগ বিওপি সংলগ্ন সীমান্ত দিয়ে বিএসএফ 7 জনকে পুষিনের চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে তাদের বাধা দেয় বিজিবি। এতে বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। এই ঘটনায় বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের চেষ্টা প্রতিরোধে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। গত 1 মাসে মেহেরপুর সীমান্ত দিয়ে 7 বার পুষিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধে তা ব্যর্থ হয়। সীমান্ত সংলগ্ন ক্ষেতে পাট সহ উঁচু আকৃতির ফসল চাষের কারণে অবৈধ যাতায়াত বন্ধ করা যাচ্ছে না বলে জানায় এলাকাবাসী। তবে উঁচু ফসল চাষে নিরুৎসাহিত করতে ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিজিবি। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট।
সম্প্রতি মেহেরপুর সীমান্ত দিয়ে একাধিকবার বাংলাদেশে অবৈধভাবে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। তবে পুশ ইন অথবা যে কোনো অবৈধ পারাপারের সবচেয়ে বড় সাহায্য করছে সীমান্ত সংলগ্ন ক্ষেতের ফসল। কেননা বেশিরভাগ এলাকায় উঁচু আকৃতির ফসল চাষ হয়, যার অধিকাংশই পাট। এ কারণে একদিকে যেমন বাংলাদেশ থেকে ভারতের সীমান্ত ভালোভাবে দেখা যায় না, অন্যদিকে কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করলে তাকেও দেখা যায় না। ভারতের একচটিয়া পাট চাষ করার কারণে অত্যন্ত জঙ্গল হয়ে থাকে, এই জন্য সীমান্ত একটু ঝুঁকি থাকে। পাট না বুনলে পটল করুক, ধান করুক, ছোট ক্ষেত করুক, কচু টচু করুক, এগুলো করলে আমাদের সুবিধা হবে, লোক দেখতে পাওয়া যাবে আসলে। সীমান্তবর্তী এলাকায় উঁচু ফসলের চাষ ঠেকাতে প্রণোদনা কার্যক্রম বৃদ্ধি করার পরিকল্পনার কথা বলছে কৃষি বিভাগ। বর্ডার এলাকায় যে সমস্ত কৃষক আছে তাদেরকে নিয়ে আলাদা করে গ্রুপ করে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করার কাজ করছি, যাতে তারা এই বর্ডার সীমানা এলাকায় 300 ফিটের মধ্যে 3 ফিটের অধিক কোনো ফসল আবাদ না করে। এই প্রবলেমটা সমাধান করার জন্য স্থানীয়দের যতভাবে উদ্বুদ্ধ করা যায় ওইটা আমরা করব। বিজিবির তথ্যমতে গত এক মাসে জেলার সীমান্ত দিয়ে 43 জনকে মোট 7 বার অবৈধ অনুপ্রবেশে বাধা দিয়েছে বিজিবি। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ আলিশা। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি কাজল আব্দুল্লাহ। ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা মাওয়া খুলনা মহাসড়ক থাকায় মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে মুন্সিগঞ্জ। জেলার সবখানেই মাদকের আগ্রাসন। গেল এক বছরে মাদক মামলায় 1315 জন গ্রেফতার হলেও গডফাদাররা থাকছে ধরাছোঁয়ার বাইরে। তাই থামছে না মাদক ব্যবসা। সংশ্লিষ্টরা বলছেন মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স বাস্তবায়নে কাজ চলছে। আবু সাইদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মুন্সিগঞ্জের মীরকাদিমের ট্যাঙ্গার চরে দিনে দুপুরে হচ্ছে মাদক বিক্রি। নানা বয়সী মানুষ জড়িয়ে পড়ছে নেশায়। সম্প্রতি লৌহজোগের গোয়ালি মান্নায় মাদক বিরোধী মিছিল বের করে কতিপয় চিহ্নিত মাদক কারবারি। পুলিশ এক বছরে জেলার 7টি থানার 917টি মাদক মামলায় 1315 জনকে গ্রেপ্তার করেছে। জব্দ করা হয় 62,714 পিস ইয়াবা ও 170 কেজি গাঁজা সহ হেরোইন, আফিম, ফেন্সিডিল ছাড়াও নানা রকমের মাদক দ্রব্য। তবে মাদকের গডফাদাররা থাকছে ধরাছোঁয়ার বাইরে। এই জেলার মধ্য দিয়ে বয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা মাওয়া খুলনা মহাসড়ক, আর পদ্মা, মেঘনা, ধলেশ্বরী সহ গুরুত্বপূর্ণ নৌপথ জেলাটির চারিদিকে। তাই রাজধানীর কাছের জেলা মুন্সিগঞ্জ মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে। আসলে মাদকের সয়লাভ হয়ে গেছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের পাড়া মহল্লা সব জায়গায়। বন্ধুদের সাথে মিশা মাদকের উপরে আসক্তি বেড়ে যেতেছে। যদি প্রশাসন ঠিকভাবেই করতো তাহলে এতটা প্রচার হতো না। বেশিরভাগ কারবারি জামিনে মুক্ত হয়ে আবারও জড়িয়ে পড়ছে মাদক ব্যবসায়। মাদক নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করা দরকার বলে মনে করেন আইনজীবীরা। সকল জেলাতেই মাদকের সাজা হচ্ছে, কিন্তু পরে আবার আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাচ্ছে। জামিনের ক্ষেত্রে পুরোপুরি নন বেলেবল সেকশন করে সমাজকে এবং দেশকে মাদক মুক্ত করার আহ্বান জানাচ্ছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়েও কার্যালয় খোলা দরকার। কক্সবাজার যে ইয়াবাটা আমাদের মায়ানমার থেকে আসে, সেই মাদকটা ঢাকাতে প্রবেশ করার বিভিন্ন রুট আছে। তার মধ্যে ঢাকা চিটাগাং হাইওয়ে একটা পথ, সেটা একটা অংশ মুন্সিগঞ্জে পড়ছে। সেক্ষেত্রে এখনো একটা রয়েই গেছে। পুলিশ সুপার বলছেন মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স বাস্তবায়নে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা চেষ্টা করছি এখানে যারা মাদকের ডিলার তাদেরকে মূল আইনের আওতায় নিয়ে আসা, এবং সেই সাথে ছোট ছোট যারা বিক্রেতা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, এবং মাদক সেবী যারা আছে তাদেরকে সচেতন করে, তাদের অভিভাবককে সচেতন করে স্বাভাবিক পথে নিয়ে আসা। মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দির সংখ্যা 1000-এর বেশি। এর 65%ই মাদক মামলার আসামি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 30 জুন পর্যন্ত মাদকের বিরুদ্ধে 558টি অভিযান পরিচালিত হয়ে মামলা হয়েছে 290টি। আর এই সময়ে 73 জনকে মাদক মামলার সাজা দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন 32 জন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। গোপালগঞ্জের সংস্কার শেষ হতে না হতেই সড়কের বিভিন্ন স্থান থেকে উঠে যাচ্ছে কার্পেটিং।
এতে স্থায়িত্ব নির্মাণের মান নিয়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। স্থানীয়দের দাবি, প্রকল্পের শুরু থেকেই অনিয়মের অভিযোগ উঠলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এলজিডি জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখতে পাঠানো হবে কারিগরি টিম। HM মানিকের তোলা ছবিতে জয়ন্ত শিয়ালির রিপোর্ট। কয়েকদিন আগেই শেষ হয়েছে রাস্তা সংস্কার, অথচ সামান্য টান দিলেই উঠে আসছে কার্পেটিং। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও। গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় কোটালীপাড়ার শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত 1265 মিটার দীর্ঘ সড়কের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ব্যয় ধরা হয় প্রায় 75 লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই এই সড়কে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার ও পানির ভিতরে গাইডওয়ালের সিসি ঢালাই দেয় ঠিকাদার। এছাড়া রাস্তার ভাঙন রোধে সোল্ডারিংয়ে মাটি ব্যবহারের কথা থাকলেও সেখানে ব্যবহার করা হয় বালু। ফলে সামান্য বৃষ্টিতেই সেই বালু ধুয়ে আবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা। বালি মারছে, কাদা কোনো মাটি দেন, এটা বৃষ্টিতে সব ধুয়ে নামে যাবে। বালি থাকে বৃষ্টিতে, একেবারে আগলায় দলে উঠে গেছে। এদের বলছি যে এই যেভাবে আপনারা কাজ করতেছেন এইভাবে আপনাদের কাজ হয় না। তাই আমাদের বাজেট যেটা আসছে সেটাই আমরা করছি। উঠাইছে দেখে পিচ নেই, উঠে যায়, পিচ দেওয়া হয় নাই, নিচে তেল দেওয়া হয় নাই। ঘটনা খতিয়ে দেখতে কারিগরি টিম পাঠানো হবে বলে জানিয়েছে এলজিইডি। কারিগরি টিম আছে, তাদেরকে পাঠিয়েছি। সেখানে যদি কোনো তাদের অবজারভেশন থাকে সে অনুযায়ী আমরা ঠিকাদারকে দিয়ে ওই কাজটি বাস্তবায়ন করে জনগণের জন্য রাস্তাটা সুগম করে দিব। চলতি বছরের 30 জুন এই সড়ক সংস্কারের কাজ শেষ হয়েছে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। হিলি স্থলবন্দর দিন দিন কমছে আমদানি বাণিজ্য। পণ্যবাহী ট্রাকের সংখ্যা নেমে এসেছে 30-এর ঘরে। এতে যেমন কমেছে রাজস্ব আদায়, তেমনি কর্মহীন হয়ে পড়ছেন শত শত শ্রমিক। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য, মোহাম্মদ আমির হামজার ছবিতে প্রতিবেদন। একসময় দৈনিক শত শত পণ্যবাহী ট্রাক প্রবেশ করলেও এখন হিলি স্থলবন্দরে বেশিরভাগ দিনই ট্রাক আসছে 30টির কম। কোনো কোনো দিন এই সংখ্যা নেমে যাচ্ছে 7 থেকে 14টিতেও। এতে বন্দর জুড়ে বিরাজ করছে স্থবিরতা। 300-400 গাড়ি ঢুকতে এখন 60টা, কোনোদিন 20টা, কোনোদিন 30টা। 7 দিন পর একটা গাড়ি পাই। আমাদের কোনো কর্ম নেই। 7 থেকে 500 লেবার, আমাদের কর্মহীন, আমাদের কাজ নেই, আমরা কি করব? ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন পণ্যের আমদানি নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক সীমাবদ্ধতার কারণে কমে গেছে আমদানি। যেগুলো আইটেম ছিল এর আগে, এগুলো পড়তার কারণে ঢোকে না। এই যে বর্তমানে যেমন গম আছে, ভুট্টা আছে, এগুলো দেখেন আসলে যে কষ্ট আছে, সেই কষ্ট নিয়ে আসে এখানে আমাদের পার কিলোতে 8-9 টাকা লস করে বেচতে হবে। হিলি স্থল বন্দরের বর্তমান যে অবস্থা, এক আমদানি এবং সরকারের রাজস্ব আহরণের স্বার্থে এখানে কাস্টমস হাউস এবং কমিশনার এখানে নিয়োগ দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। আমদানি কমায় বড় ঘাটতি দেখা দিয়েছে রাজস্ব আদায়েও। 2025-26 অর্থ বছরে 1046 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 598 কোটি টাকা। ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 450 কোটি টাকা। শূন্য রেটের পণ্য আমদানি হয়, মূলত এখানে গম, চাল এবং অন্যান্য খাদ্যদ্রব্যাদি এখানে আমদানি হয়। সেই কারণে এইখানকার যে লক্ষ্যমাত্রা দেওয়া আছে, যদি ট্যাক্সেবল আইটেম এখানে এলসি হয়, সেক্ষেত্রে আমাদের রেভিনিউ বাড়বে বলে আমি মনে করি। বন্দর সচল রাখতে আমদানি বাণিজ্য বাড়ানোর পাশাপাশি নতুন পণ্য আমদানির সুযোগ তৈরির দাবি সংশ্লিষ্টদের। সময় সংবাদ, হিলি। 2 নদীতে 2টি কাঠের নড়বড়ে সেতু, চলতে পারে না কোনো ভারী যানবাহন। যাতায়াতের এমন প্রতিবন্ধকতার জন্য উন্নয়ন বঞ্চিত নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন। শীঘ্রই ইউনিয়নটির মূল সড়কে 2টি পাকা সেতু নির্মাণের দাবি বাসিন্দাদের। এলজিডি বলছে, পাকা সেতু নির্মাণে এর মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আশিকুর রহমান পিয়ালে পাঠানো তথ্য ও মোহাম্মদ ইমরান হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। পাকা সড়ক থেকে মেঠো পথ ধরতেই আড়িয়াল খাঁ নদী, অথচ নদীটি পার হতে হয় কাঠের সেতু দিয়ে। নরসিংদীর রায়পুরা উপজেলার অনুন্নত জনপদ চর আড়ালিয়া ইউনিয়ন এলাকাবাসী বলছেন, এই ইউনিয়নে শিক্ষা ও স্বাস্থ্যসেবার ভালো কোনো প্রতিষ্ঠান না থাকায় যেতে হয় পার্শ্ববর্তী ইউনিয়নে। এমনকি কৃষিপণ্য বেচা কেনার জন্য ভরসা করতে হয় অন্য এলাকার বাজারের উপর।
আর ইউনিয়নবাসীর যাতায়াতের সবচেয়ে বড় সংকট আড়িয়ালখা ও মেঘনা শাখা নদীতে কোনো পাকা সেতু না থাকা। কাঠের সেতুতে চলতে পারে না ভারী কোনো যানবাহন, প্রায় ঘটে দুর্ঘটনা। শিগগিরই ইউনিয়নটির মূল সড়কে দুটি পাকা সেতু নির্মাণের দাবি তাদের। ব্রিজের জন্য আমরা এলাকার মানুষ অনেকে অবহেলিত। চাইলের বস্তালে বর্ষাকালে অসুস্থ রোগী হইলে রাস্তাঘাটের লাগি যাইতে পারে না। 300 মতো ছাত্রছাত্রী আছে স্কুল মাদ্রাসায়। যদি গাড়ি চলাচল করে তাহলে আমাদের একটু যেতে সুবিধা হবে। ব্রিজটা যেন যত দ্রুত সম্ভব এই ব্রিজটা যেন দেওয়া হয়। এলজিডি বলছে চর আড়ালিয়া ইউনিয়নে দুটি পাকা সেতু নির্মাণে এরই মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। নরসিংদী 2 নম্বর প্রকল্প আছে, এটাতে আমরা পাঠাইছি। তারপরে আরো লার্জ ব্রিজ কনস্ট্রাকশনে ওইখানেও আমরা পাঠাইছি। যে কোনো জায়গা থেকে পাশ হলেই এটা আমরা বাস্তবায়ন করি। চর আড়ালিয়া ইউনিয়নে প্রায় 30,000 মানুষের বসবাস। সময় সংবাদ, নরসিংদী। টানা বৃষ্টিতে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে বিড়ম্বনায় পড়েছেন শহরবাসী। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। টানা বৃষ্টিতে কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিভিন্ন যে নিচু এলাকাগুলো আছে, সরকারি অফিস আদালত ছাড়াও যে বিভিন্ন যে বাড়িঘর আছে, নিচু এলাকা আছে, নিচু এলাকার যে পানিবন্দী হয়ে আছেন। আর এই জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক পরিবার। তাদের বাড়িঘর থেকে পানি সরছে না। আমরা যে বিভিন্ন শহরের যে আলুর মেলা, 32 নগোয়া সহ বিভিন্ন এলাকায় একই অবস্থা। সামান্য বৃষ্টির পরে আসলে রাস্তাঘাট পানিতে তলিয়ে যায় এবং যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় বিড়ম্বনায় পড়তে হয় মানুষকে। তেমনিভাবেই ঘরবাড়িতে পানি বা বসত বাড়িতে পানি উঠান পানিতে তলিয়ে থাকায় আসলে তারা অনেকটাই পানিবন্দী হয়ে পড়েছে। আসলে আমরা এখনই আসলে যে এলাকাটিতে আছি, এটি শহরের কিশোরগঞ্জ শহরে যে আলুর মেলা এলাকায় এবং একটি যে শিক্ষা প্রতিষ্ঠান কিশোরগঞ্জ মহিলা কলেজ। আর এই মহিলা কলেজের যে বিশাল যে এলাকা আছে সেই পানিতে সয়লাভ হয়ে গেছে, জলাবদ্ধ হয়ে পড়েছে। যে ইয়ার পাশে যে কলেজের বিভিন্ন যে আঙ্গিনার যে হলরুম আছে, যে ছাত্রীদের হলরুম সহ বিভিন্ন স্থান জলামগ্ন হয়ে পড়েছে। এই অবস্থায় তারা আসলে দুর্ভোগ পোহাচ্ছে। যে নগরবাসী যেটি বলছেন যে কিশোরগঞ্জ শহর যে সামান্য বৃষ্টি হলেই যে তাদের বিড়ম্বনা যে শেষ থাকে না, জলাবদ্ধ হয়ে পড়ে। তারা যেটি বলছেন যে শহরে যে আসলে ড্রেনগুলো যেগুলো আছে, এই ড্রেনগুলার আসলে বন্ধ হয়ে পড়ায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় আসলে তারা দীর্ঘদিন ধরেই এই বিড়ম্বনায় থেকে আসলে তাদের মুক্তি মিলছে না। যে পৌরবাসী যেটি বলছেন যে শহরের মাঝখান দিয়ে, কিশোরগঞ্জ শহরের মাঝখান দিয়ে একটি নদী বয়ে গেছে, নরসুন্দা নদী বয়ে গেছে। আর এরপরেও যদি এই যে পানি জলাবদ্ধতা থাকার কথা নয়, পানি জমে থাকার কথা নয়, এরপরেও দেখা যাচ্ছে যে আসলে যে পৌর কর্তৃপক্ষ যারা আছেন বা প্রশাসনে যারা আছেন, তারা আসলে ওই প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে বা জলাবদ্ধতা থেকে এই শহরবাসীকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ না থাকায় আসলে এই বিড়ম্বনা থেকে তারা মুক্তি পাচ্ছে না। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে জলাবদ্ধ হয়ে পড়েছে এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানে যে বর্তমানে যে অর্ধসাময়িক পরীক্ষা চলছে, পরীক্ষার্থীরা বিড়ম্বনায় পড়ছেন। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা বাতিল করা হয়েছে, ক্লাসরুমে পানি ঢুকে গেছে। এবং এই যে এই প্রতিষ্ঠানটি কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, যে আমরা যে এখানেও আসলে প্রত্যেকটি এলাকায় দেখছি আসলে জলাবদ্ধ হয়ে পড়েছেন এবং পরীক্ষা চলছে। কর্তৃপক্ষ যেটি বলছে যে পরীক্ষা চলছে। তো এই জলাবদ্ধতার হাত থেকে আসলে পৌরবাসী দ্রুত মুক্তি চান। তো কিশোরগঞ্জের যে জলাবদ্ধতায় নাগরিক ভোগান্তি নিয়ে আমার কাছে আপাতত এই ছিল সবশেষ। জলাবদ্ধতার খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম কিশোরগঞ্জে। বিশাল জায়গার পাশাপাশি 22,000 কোটি টাকা বিনিয়োগ করেও আয়ের লভ্যাংশ মিলবে মাত্র 15%। শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল পরিচালনার লভ্যাংশ নিয়ে জাপানের সঙ্গে এমনই অবাস্তব চুক্তি করেছিল আওয়ামী লীগ সরকার, যা দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে 27% উন্নীত করেছে বিএনপি সরকার। এতে কিস্তি পরিশোধ সহ সরকার লাভজনক অবস্থায় থাকবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। যদিও এই পরিমাণেও অসন্তোষ জানিয়ে আরও বৃদ্ধির দাবি খাত সংশ্লিষ্টদের। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে।
মূল্যবান বিশাল জায়গা আর 22,000 কোটি টাকার বিনিয়োগে নির্মিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এত সব দায় দিয়েও টার্মিনালটির অপারেশনাল লভ্যাংশের মাত্র 15% পেত বাংলাদেশ। ঋণ প্রদানকারী উন্নয়ন সহযোগী দেশকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হবে, আর সেখান থেকে নামমাত্র লভ্যাংশ পাওয়ার এমন অবান্তর চুক্তি করেছিল আওয়ামী সরকার। কিভাবে তারা কন্ট্রাক্টটা করেছিল যে 15% রেভিনিউ শেয়ার, তার পিপি মডেলে হয়েছিল, যেহেতু 15% কন্ট্রাক্ট করা ছিল। মন্ত্রণালয় জানায়, বিএনপি সরকার গঠনের পর 2 দফা বৈঠক করে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের রেশ ধরে 2 বারে 12% বাড়িয়ে সবশেষ বাংলাদেশ পাবে 27%। 2 পর্বে একবার 22% পর্যন্ত দেওয়ার কথা ছিল, তারপরে আমরা আরও রিকোয়েস্ট করার পরে তাদেরকে কনভিন্স করে আমরা এটা 27% উন্নীত করতে পেরেছি। এদিকে বিশাল বিনিয়োগের বিপরীতে 1/3 কম লভ্যাংশ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। যদিও নির্ধারিত হারেই কিস্তি পরিশোধের পাশাপাশি লাভজনক অবস্থায় থাকার কথা জানান প্রতিমন্ত্রী। যুক্তিসঙ্গত কোনো কারণ দেখি না কেন 73-27 রেশিও হবে। এখানে তো জাপানিজ কনসোর্টিয়াম যারা কাজ করছে তাদের তো কোনো ইনভেস্টমেন্ট নেই, তাদের যেটা তাদের লোন আছে, তাদের কাছ থেকে টাকা লগ্নি করে এটাকে করা হয়েছে এবং এটা প্রতি মাসে মাসে এটাকে ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট। সো কাজে এমন না যে এটা তাদের কাছ থেকে আমরা কোনো দান হিসেবে পেয়েছি বা গ্র্যান্ট হিসেবে পেয়েছি। আমরা হিসাব করে দেখেছি যে আমরা অন্তপক্ষে আমাদের যে ইনস্টলমেন্টগুলি আছে সেগুলি আমরা পে করতে পারবো এই টাকার মধ্যে, করেও কিছু লাভ থাকবে। বিশ্বমানের করে নির্মিত এই স্থাপনায় মূল টার্মিনাল 2,30,000 বর্গমিটার হলেও পার্কিং সহ আশপাশ মিলিয়ে এর বিস্তার প্রায় 10 লাখ বর্গমিটার জুড়ে। ঋণের 16,000 কোটি টাকা কিস্তিতে বাংলাদেশ সরকারকে পরিশোধ করবে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নানা অস্থিরতার মধ্যে 2025 সালে 6% বেড়েছে বিশ্বজুড়ে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। তবে বৈশ্বিক এফডিআই-এর 80% বেশি গেছে 20টি দেশে। এমনটাই উঠে এসেছে জাতিসংঘের আংটাডের প্রতিবেদনে, যেখানে উঠে এসেছে বড় পরিবর্তন এসেছে বিনিয়োগের ধরনেও। দ্রুতই বিনিয়োগ বাড়ছে নবায়নযোগ্য জ্বালানি, সেমিকন্ডাক্টর সহ উচ্চ প্রযুক্তির শিল্পে, গুরুত্বপূর্ণ খনিজ আর ডিজিটাল অবকাঠামোতেও। বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা, স্থিতিশীলতা হারানো বাণিজ্য নীতি ও অর্থায়নে উচ্চ ব্যয়, এমন নানা প্রতিবন্ধকতার মধ্যেও 2025 সালে বিশ্বজুড়ে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে 6%। এতে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে $1.6 ট্রিলিয়ন। এমনটাই উঠে এসেছে আংটাডের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন 2026-এ। এতে কেটে গেছে টানা 2 বছরের বৈশ্বিক প্রত্যক্ষ বিনিয়োগের নিম্নমুখী ধারা। এফডিআই বাড়লেও তা অসম, যা কেন্দ্রীভূত রয়েছে কয়েকটি দেশের মধ্যে। উন্নত অর্থনীতিতে এফডিআই প্রবাহ 11% বেড়ে দাঁড়িয়েছে $723 বিলিয়ন। উন্নয়নশীল দেশে বৃদ্ধির হার মাত্র 2%। মোট বিনিয়োগ এসেছে $901 বিলিয়ন। অবশ্য প্রবৃদ্ধি হিসেবে সবচেয়ে বেশি বেড়েছে স্বল্পোন্নত দেশে বৈশ্বিক প্রত্যক্ষ বিনিয়োগ। এসব দেশে বছর ব্যবধানে 21% বেড়ে মোট বিনিয়োগ এসেছে $43 বিলিয়ন। এতে আরও স্পষ্ট হয়েছে বৈশ্বিক বিনিয়োগ বৈষম্য। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের শীর্ষ 20টি বিনিয়োগ গ্রহণকারী অর্থনীতি বৈশ্বিক এফডিআই-এর 80%-এরও বেশি আকর্ষণ করেছে। বড় পরিবর্তন এসেছে বিনিয়োগের ধরনেও। দ্রুত বিনিয়োগ বাড়ছে নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ ও উচ্চ প্রযুক্তি শিল্পে। 2020 সালে গ্রিনফিল্ড প্রকল্পের মোট মূল্যের 16% ছিল এসব খাতে। 2025 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 44%। সংস্থাটি বলছে, উন্নয়নশীল দেশগুলোর জন্য বিনিয়োগের প্রভাব এখনও অসম। শুধু বিনিয়োগের পরিমাণ নয়, বরং কোথায় বিনিয়োগ হচ্ছে, কী ধরনের অবকাঠামো বা উৎপাদন সক্ষমতা তৈরি হচ্ছে এবং সে বিনিয়োগ থেকে কারা উপকৃত হচ্ছে, এসব বিষয়ই এখন বেশি গুরুত্বপূর্ণ। তাই জাতীয় অগ্রাধিকার ও কৌশলগত খাতগুলোতে বিনিয়োগ আকর্ষণ করতে নীতিগতভাবে বিনিয়োগের দিক নির্দেশনা দেওয়ার পরামর্শ সংস্থাটির। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। গেল অর্থবছরের প্রথম 11 মাসে তুলা সুতার আমদানি কমছে স্ট্যাপল ফাইবারের আমদানিও। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ ব্যালেন্স অফ পেমেন্ট মিলেছে এমন তথ্য। পরিসংখ্যান বলছে, তৈরি পোশাক শিল্পে দরকারি ডাইংয়ের আমদানি যেমন কমেছে, তেমনি কমেছে চামড়া শিল্পের ট্যানিং ম্যাটেরিয়ালসের আমদানিও। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন তো দূরের কথা, 1 বছর আগের তুলনায় 2025-26 অর্থ বছরে তৈরি পোশাক খাতের রফতানি আয় কমেছে 1.64%। এমন
মন্দার মধ্যেই বুধবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ ব্যালেন্স অফ পেমেন্টের পরিসংখ্যানে দেখা যাচ্ছে বিদায় অর্থ বছরের প্রথম 11 মাস জুলাই থেকে মে পর্যন্ত দেশের তৈরি পোশাক শিল্পের দরকারি তুলা আমদানি হয়েছে 267 কোটি 73 লাখ ডলারের, যা আগের বছরের একই সময়ের তুলনায় 16.5% কম। এ সময় সুতা আমদানি 12.2% কমে নেমেছে 295 কোটি 3 লাখ ডলারে। এর আগের অর্থ বছরের প্রথম 11 মাসে আমদানি হয়েছিল 336 কোটি 6 লাখ ডলারের। টেক্সটাইল ও নিট ওভেনের কাঁচামাল আমদানিও কমেছে। গেল অর্থ বছরে দেশে এসেছে 821 কোটি 68 লাখ ডলারের এসব পণ্য, বছর ব্যবধানে কমেছে 2.3%। বিনিয়োগ পরিবেশ তো আমরা অনেক দিন যাবতই বলে আসছি, নানা কারণেই বাংলাদেশে বিনিয়োগের এখন আর পরিবেশ নেই। তার অন্যতম কারণ হচ্ছে যে জ্বালানি সংকট, 2 নম্বর হচ্ছে ব্যাংকিং অসহযোগিতা, ব্যাংকের নানা রকমের রং পলিসি, তৃতীয়ত হচ্ছে কাস্টমস এবং এনবিআর এর নানা রকমের রং পলিসি এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি। এই 4টা কারণেই মূলত বিনিয়োগের পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে এখন নেই। বাংলাদেশ ব্যাংকের তথ্য 9% কমেছে স্টেপল ফাইবারের আমদানি, আর ডাইং ও ট্যানিং ম্যাটেরিয়ালসের আমদানি কমেছে 6.9%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জের তরা মৎস্য আড়ত ভোরেই বিভিন্ন ধরনের নতুন পানির মাছ বেচা কেনায় জমজমাট আড়তটি। মাছের দরদামের খবর জানাতে এই মুহূর্তে মানিকগঞ্জের তরা মৎস্য আড়তে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বর্ষণ আবার কখনো মাঝারি বর্ষণ অপেক্ষা করে মানিকগঞ্জের এই যে তরা মৎস্য আড়তে বেচা কিনা কিন্তু হচ্ছে, তবে আজকের এই ভারী বর্ষণের কারণে আসলে মাছের কিন্তু কম এসেছে এবং দামও কিন্তু কিছু কিছু মাছের দাম বৃদ্ধি পেয়েছে, আবার কিছু কিছু মাছের দাম কমেছে। সেক্ষেত্রে আসলে এখানে কই, জিয়াল, শিং এবং দেশীয় মাছগুলো রয়েছে সবগুলোই পাওয়া যাচ্ছে, শোল, বোয়াল এবং কাতলা সহ বিভিন্ন ধরনের মাছ। এখানে আমরা দেখেছি ভোর থেকেই যে সকাল 5টা কাতলা বেচা কেনা হয়েছে 200 থেকে 270 টাকার মধ্যে। যমুনাট সেই মাছ বিক্রি হয়েছে 500 থেকে 520 টাকা প্রতি কেজি। সপ্তাহ ব্যবধানে দাম কিছুটা বেড়ে 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। নদীর চিংড়ি এখানে বেচা কেনা হচ্ছে 1200 থেকে 1300 টাকা প্রতি কেজি। স্থিতিশীল রয়েছে এই নদীর চিংড়ি মাছটি এবং আয়ের মাছ এখানে বেচা কেনা হয়েছে 1200 থেকে 1300 টাকা প্রতি কেজি বেচা কেনা হচ্ছে এবং সপ্তাহ ব্যবধানে এখানে দাম কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। টাকি মাছ এখানে বেচা কেনা হচ্ছে 300 থেকে 350 টাকা প্রতি কেজি। সপ্তাহ ব্যবধানে এখানে দাম কিছুটা কমেছে 10 থেকে 12 টাকা এবং শিং মাছ এখানে বেচা কেনা হচ্ছে 300 থেকে 350 টাকা। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। 600 থেকে 620 টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে শোল মাছ এবং সেই মাছগুলো কিন্তু এখানে দর কিছুটা কমেছে, অর্থাৎ 10 থেকে 15 টাকা পর্যন্ত। এখনও কিন্তু মাছ বেচা কেনা হচ্ছে। বিভিন্ন পাইকার কিন্তু ঢাকা থেকে এসেছিল, তারাও কিন্তু এখান থেকে কিনে কিছুটা মাছ নিয়ে গেছিল, তবে সেই পাইকারের সংখ্যা কিন্তু আজকে খুবই কম আমরা লক্ষ্য করেছি এবং তারপরে কিন্তু এখনো কিন্তু বেচা কেনা হচ্ছে বিভিন্ন দেশীয় মাছ এবং কি সেটা নিয়ে কিন্তু এখনো আছে। তবে দফায় দফায় কিছু কিছু মাছ আসছে, যেহেতু ভারী বর্ষণ ছিল এই মুহূর্তে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, অর্থাৎ রাত 3টা থেকে যে বৃষ্টির কারণে আসলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, যার মধ্যেও কিন্তু কিছু কিছু মাছ এখানে এসেছে, সেই মাছ কিন্তু এখনো বেচা কেনা হচ্ছে। অর্থাৎ দেশি মাছের সংখ্যাটা আমরা বেশি দেখেছিলাম 6:30টার মধ্যে, সেই মাছগুলো এসে কিন্তু জেলেরা বিক্রি করে আবার চলে গেছে। এখনো কিন্তু সেই মাছগুলো আবার বেচা কেনা হচ্ছে। দেশীয় যে কাতলা, চিং এবং চিংড়ি মাছ এবং যে সামুদ্রিক মাছগুলো যে রয়েছে সেই মাছগুলো কিন্তু এখনো বেচা কেনা হচ্ছে। এই সামুদ্রিক মাছও কিন্তু
কিছু কিছু আসলে 500 থেকে 300 টাকা, আবার এই পোয়া মাছের ধরনের কিন্তু একদম 120 টাকার মধ্যে এবং 90 টাকা কেজি বিক্রি হয়েছে। এখন শৈলী বোয়াল, ট্যাংরা থেকে সামুদ্রিক মাছও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে যদিও কোটি টাকাটা প্রতিদিন মাছ বেচে কিনা, হয়তো আজকে বৈরী আবহাওয়ার কারণে সেটা কমে কিন্তু আজকে 60 থেকে 70 লাখ টাকার মাছ এখানে বেচে কিনা হচ্ছে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের তরা মৎস্য আড়ত থেকে সর্বশেষ তথ্য। পাইকারিতে মাছ বেচা কেনার খবর জানতে সরাসরি ছিলাম মানিকগঞ্জে। সাভারে পাইকারি বাজারে সবজি দরদাম জানাতে আড়তে রয়েছেন রিপোর্টার মুজাফফর হোসাইন জয়। সরাসরি যাচ্ছে তার কাছে। টানা কয়েকদিন মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু সবজি বাজারে সবজির কিন্তু আগুন বরাবর দাম হয়েছে। আমি এখন রয়েছি রাজধানীর খুব সন্নিকটে আশুলিয়ার শ্রীপুরের সবজি বাজারে। আপনারা জানেন যে মূলত এই বৃহত্তর সবজি আড়তটি ঢাকা জেলার অন্যতম সবজি আড়ত। এখানে সবজি বিক্রি হচ্ছে। আজকে সবজির দরদাম সম্পর্কে বন্ধের দিনে যেটি হয়েছে সেটি হচ্ছে যে যারা ক্রেতা তারা বলছেন যে পাইকারি আর বাজারে যে ধরনের সবজির দাম থাকার কথা তার চেয়ে 3 থেকে 10 টাকা করে সবজির দাম কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে। এবং সবচেয়ে বৃদ্ধি পেয়েছে যে সবজিটি সেটা টমেটোর দাম কালকেও ছিল, গতকালকেও টমেটোর দাম ছিল 230 টাকা, আজকে সেটি উঠে দাঁড়িয়েছে 250 টাকা কেজি। আজকে সবজির পাইকারি দাম সম্পর্কে একটু জানিয়ে রাখতে চাই। বটবটি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, সাজনা বিক্রি হচ্ছে 450 টাকা পাল্লা, পটল বিক্রি হচ্ছে 100 টাকা পাল্লা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 27 টাকা থেকে 26 টাকা কেজি, মরিচ বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি। এইগুলো সবগুলোই হচ্ছে পাইকারি দাম হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 26 থেকে 27 টাকা কেজি। একই সাথে পেঁপে বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁকরোল বিক্রি হচ্ছে 32 টাকা কেজি দরে। দেশি লাউ যেটি পিস আকারে বিক্রি হচ্ছে সেটি পাইকারি দর হচ্ছে 25 টাকা। একই সাথে কিন্তু করলা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। শশা বিক্রি হচ্ছে 320 টাকা পাল্লা, অর্থাৎ 5 কেজির যে ওজনের রয়েছে সেটিকে পাল্লা বলা হয় পাইকারি দরে। ঝিঙ্গা বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। একই সাথে কিন্তু মূলা বিক্রি হচ্ছে 150 টাকা পাল্লা। জানিয়ে রাখতে চাই সবজি বাজারে আরো রয়েছে কচি, অর্থাৎ যে কচু, মুখী কচু যাকে বলা হয়ে থাকে, সেটি 30 থেকে 34 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সাথে কিন্তু যে লম্বা লাউ সেটি বিক্রি হচ্ছে 45 টাকা কেজি। বরিশালের যে আমরা রয়েছে, আমরা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। একই সাথে আলু বিক্রি হচ্ছে পাইকারি আজকের দর 18 থেকে 17 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। রসুন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। একই সাথে আদা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, মূলত এটি পাইকারি দর। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে মূলত এই বাজারে আরো অনেক কিছু উঠেছে, যার মধ্যে রয়েছে পেঁপে, লাউ, চিচিঙ্গা। একই সাথে কাঁচামরিচের যে দাম সেটি আজকের বাজারে কিন্তু 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। একই সাথে কিন্তু এখানে যে ধরনের সবজি রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বেগুন বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, অর্থাৎ লম্বা বেগুন যেটি রয়েছে সেটিও 20 টাকা এবং গোল বেগুনও 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি দরে এই বাজারটিতে বিক্রি হচ্ছে। একই সাথে কিন্তু এই বৃহত্তর বাজারে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে টমেটোর দামটি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। টমেটো 250 টাকা কেজি দরে চাচ্ছে বলে আমাদেরকে যারা ক্রেতা রয়েছে তারা জানিয়েছেন যে গতকালও এই পেঁপের দাম ছিল মূলত 220 টাকা কেজি দরে। একই সাথে যে বিশেষ করে পেঁপে এবং যে চাল কুমড়া, পেঁপে বিক্রি হচ্ছে মূলত কেজি দরে 20 টাকা কেজি দরে এবং চাল কুমড়াও বিক্রি হচ্ছে পিস প্রতি এবং কেজি প্রতি বিক্রি হচ্ছে। তো আমরা এখন যেখানে রয়েছি সেটি হচ্ছে ঢাকার আশুলিয়ার শ্রীপুরের পাইকারি যে সবজি আড়ত রয়েছে। আমার কাছে আজকে শুক্রবার বন্ধের দিনে এই ছিল সবজির দরদাম সম্পর্কে সর্বশেষ তথ্য। সবজি বাজার খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম আশুলিয়ায়। কাজ অসমাপ্ত রেখে 88 বিল নিয়ে পালিয়েছে ঠিকাদার। এতে বন্ধ 32 কোটি টাকা ব্যয়ের মাদারীপুর নার্সিং কলেজ নির্মাণ কাজ। 2 বছর আগে কাজের মেয়াদ শেষ হলেও এখনও সম্পূর্ণ করতে পারেনি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নিরাপত্তা কর্মী না থাকায় নির্মাণাধীন প্রতিষ্ঠানের ভেতরে প্রতিদিনই বসে মাদকের আড্ডা। শিগগিরই দরপত্র আহ্বানের মাধ্যমে বাকি কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শাহাদত আকন।
2 বছর আগে কাজের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু আজও শেষ হয়নি মাদারীপুর নার্সিং কলেজের নির্মাণ কাজ। কোনো কর্মকর্তা কিংবা নিরাপত্তা কর্মী না থাকায় মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে নির্মাণাধীন ভবনের ভেতরে। চুরি হয়ে গেছে মূল্যবান জিনিসপত্র, বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড। শিবচর উপজেলার বড় বাহাদুরপুর ও বড় দোয়ালি মৌজায় 2021 সালের 10 মার্চ শুরু হয় মাদারীপুর নার্সিং কলেজের নির্মাণ কাজ। কাজের মেয়াদ শেষ হয় 2024 সালের 20 জুন। কাজ অসমাপ্ত রেখে পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে 32 কোটি 12 লাখ টাকা ব্যয়ে নির্মিত কাজের অগ্রগতি 88 ভাগ দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়া হয়েছে 28 কোটি 25 লাখ টাকা। মাদকের আখড়া হয়, মাদক সেবীদের মধ্যে প্রবেশ করে এবং এটার মধ্যে থাকা বিভিন্ন দামি জিনিসপত্র তারা অলরেডি এখান থেকে চুরি হয়ে গেছে। মানে অর্ধেক কাজ করে এমনি পড়ে রয়েছে, পোলাপান আড্ডা দেয় যায় আহে, এরকম একটা হইতেছে। দ্রুত কাজ যাতে শুরু হয় এবং চালু হয়, এটা আমরা চাই আর কি এলাকার জনগণ হিসাবে। তবে নির্মাণ কাজের বাকি অংশ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানায় বাস্তবায়নকারী কর্তৃপক্ষ। এই কাজটা বর্তমানে মন্ত্রণালয়ের মাধ্যমে এটাকে বাতিল করা হয়েছে। পরবর্তীতে এখন টেন্ডার প্রক্রিয়াধীন আছে। টেন্ডার প্রক্রিয়াধীন শেষ হলে তখন কাজ শুরু হয়ে আবার তখন শুরু হবে। তথ্য বলছে রাজধানী ঢাকার মিরপুরের পূর্ব শেওড়াপাড়া এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেডসার্স MNHCL এবং HMHC নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজটি যৌথভাবে সম্পন্ন করার কথা ছিল, কিন্তু বিলম্ব হওয়ায় তাদের কার্যক্রম বাতিল করেছে কর্তৃপক্ষ। ঘাস আর লতাপাতায় ছেয়ে গেছে চারপাশ, অথচ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হওয়ার কথা ছিল পুরো ক্যাম্পাস। কবে নতুন করে আবারও শুরু হবে ভবন নির্মাণ কার্যক্রম, সেই প্রশ্ন থেকেই যায়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। টাঙ্গাইল নাগরপুরে যমুনা নদীর ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা, মসজিদ সহ নানা স্থাপনা। চরম আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কাজী তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। অসময়ে নদী ভাঙনে দিশেহারা যমুনা পাড়ের মানুষ। কিছু বুঝে ওঠার আগে বাড়ি ঘর, আসবাবপত্র, ফসলি জমি বিলীন হয়ে যায় নদী গর্ভে। গেল সপ্তাহ থেকে টাঙ্গাইলের নাগপুরের সলিমাবাদ পশ্চিমপাড়া এলাকায় যমুনার ভাঙন শুরু হয়। এতে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা ও মসজিদ সহ নানা স্থাপনা। চরম আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। কিছু নাই, সব নদীতে ভাইসে গেছে। এখানে আমাদের এই জায়গাটা কাল ভাঙছে, এখানে আল্লাহ কিভাবে এন্তরি রাখছে। পর্যাপ্ত পরিমাণ বস্তার দরকার, অথচ কোনো লোক বস্তা দিতে হচ্ছে না, আসতে হচ্ছে না। 2টা ট্রলার দিয়ে 2টা করে বস্তা আইনে কাছারে ফালাইতেছে। ব্লক বা ওইটা না করে তাহলে এটা আসলে ব্লক না ফেলাইলে এটা হবে না, কারণ যে এটা আসলে মানে অনেক বেশি মানে খরচটা নদী ওই জিও ব্যাগে হবে না। বর্তমান যে পরিস্থিতিতে জিও ব্যাগ ডালে, এখানে লাগবে 20 নৌকা, 1 নৌকা এসে জিও ব্যাগ করে। এতে আরো এলাকার ক্ষয়ক্ষতি বৃদ্ধি পায়। 20টার উপরে বাড়ি ছিল, মসজিদ ছিল, আর এই যে আমার ডাইন সাইডে ওখানে বাড়ি ছিল 40-50টার উপরে, সেখানে সব একবার দাবা নিয়ে গেছে। প্রায় এক সপ্তাহের ব্যবধানে যমুনার ভাঙনে প্রায় 10 কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহযোগিতার আশ্বাস ইউপি চেয়ারম্যানের। কুয়েতি মসজিদটা ছিল, মসজিদটাও চলে গেছে। প্রথমে মসজিদটাই যায়, এখনো ভাঙা গতি তীব্র আছে, কোনো কন্ট্রোল করতে পারতেছে না। ভাঙন রোধে 9 কোটি টাকার কাজ চলমান রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। কালীগঙ্গা নদীর পাড়ে কাজ শুরু করেছি। যমুনা নদীর বাম তীরে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ এলাকা এবং ওখানে চোহালির, সিরাজগঞ্জ জেলার চোহালিরও উপজেলার একটা অংশ আছে। সেখানে সম্প্রতি যমুনা নদীর বাম তীরে নদী ভাঙন দেখা দিয়েছে। ওখানে আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বিভাগ জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন শুরু করেছে। টাঙ্গাইলের নাগপুরে ইতিমধ্যে 50টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেরানীগঞ্জে আগামী 6 মাসের মধ্যে 2 লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভায় এই তথ্য জানান জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেন, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব বাংলাদেশ করতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে নেয়া কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনে আজকের পদক্ষেপ আগামী নিরাপত্তা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এদিকে পিরোজপুরেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়কের প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। গাইবান্ধায় বেতন ভাতা বৃদ্ধি সহ 2 দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে বাংলাদেশ শাখা ডাক কর্মচারী সমিতি। ধর্মঘট সফল করতে বৃহস্পতিবার সমিতির জেলা শাখার উদ্যোগে প্রধান ডাকঘরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুরাতন বাজার গোল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। এতে বক্তারা জানান, সরকার যে বেতন ভাতা দেয় সেটা দিয়ে বর্তমান সময়ে তাদের সংসার চালানো খুবই কষ্টকর। কিশোরগঞ্জের নিকলি থানা হাজতে মাদক মামলার এক আসামির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, রুবেল মিয়া তার বাবার করা মাদক মামলার আসামি। বৃহস্পতিবার ভোরে তাকে আটক করে পুলিশ। সকাল 11টার দিকে হাজতের ভেতরে পরনের জামা দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় নিকলি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মেহেরপুরের শাশুড়িকে হত্যার ঘটনায় জামাইকে মৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এই রায় দেন। মামলা সূত্রে জানা যায়, 2016 সালের 8 মে শাশুড়ি ফুলসুরাতুনের গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয় হাউজ আলী। গুরুতর অবস্থায় ফুলসুরাতুনকে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পরের দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহতের মেয়ে স্বামী হাউস আলীর নামে গাংনী থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন। কুমিল্লায় গোমতী নদীর দুপারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দিনব্যাপী চলা এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার মাসিয়াত আক্তার ও পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান খান। এ সময় নদীর দুপারে অবৈধভাবে গড়ে ওঠা 150টি দোকান, ঘর ও বিভিন্ন স্থাপনা চিহ্নিত করে 7টি অপসারণ করা হয়। নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও তীরবর্তী এলাকায় রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। রাঙামাটির কাপ্তায় টানা ভারী বর্ষণে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকি বাড়ায়। আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি। বৃহস্পতিবার সকালে 41 বিজিবির জোন কমান্ডার বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেন এবং বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্ণফুলী স্টেডিয়াম সহ 2টি আশ্রয় কেন্দ্রে অবস্থানরত 70টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় শিশু, নারী ও প্রবীণদের প্রয়োজনীয় সহযোগিতা সহ প্রদান করা হয়। দুর্গত ও কবলিত মানুষের পাশে দাঁড়ানোকে সামাজিক দায়িত্ব উল্লেখ করে বিজিবি জোন কমান্ডার বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। দেশ থেকে চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক নির্মূল হয়নি, বরং হাত বদল হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার ফেনীর সোনাগাজী পৌর চত্বরে পদযাত্রা পরবর্তী সমাবেশে তিনি বক্তব্যে একথা বলেন। সমাবেশে হাসনাত আবদুল্লাহ সোনাগাজী উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সোনাগাজী উপজেলা সদস্য সচিব সুজাউদ্দৌলাকে পরিচয় করিয়ে দেন। আমার আগের প্রজন্ম আমাদেরকে প্রতারিত করেছে, তারা তাদের ব্যবসা বাণিজ্য দেখেছে, তারা দেশে তাদের
রাজনীতি করে তাদের সন্তানকে বিদেশে পড়ায়, চিকিৎসা লাগলে বিদেশে যায়, তাদের সন্তানকে বিদেশে রেখে আরেকজনের সন্তানকে সরকারি স্কুলে পড়ায়। প্রিয় তরুণ প্রজন্ম, এই সোনাগাজীতে আজকে একজন তরুণকে আপনাদের হাতে তুলে দিয়ে যেতে চাচ্ছি। সে আপনার নেতা না, আপনার গোলাম হিসাবে আপনার দ্বারে দ্বারে যাবে। খুলনার পুরাতন জেলা কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েও শেষ রক্ষা হয়নি হাজতি ইমন মাঝির। পালানো মাত্র 3 ঘন্টার মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে পুনরায় গ্রেফতার করেছে কারা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে 4:45টার দিকে খুলনা জেলা কারাগারের বাথরুমের পাইপ বেয়ে দেয়াল টপকে পালিয়ে যান হাজতি ইমন মাঝি। বিষয়টি জানাজানি হলে কারাগারে পাগলা ঘণ্টা বাজিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। পরে জেল সুপার আবু সায়েমের নেতৃত্বে কারারক্ষীদের একাধিক দল অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত 8:15টার দিকে লবণচড়া এলাকায় সাচি বুনিয়ায় নিজ বাড়ির পাশ থেকে তাকে পুনরায় গ্রেফতার করা হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে ইমন মাঝিকে আবারও কারাগারে নেওয়া হয়েছে। একই সঙ্গে পালানোর ঘটনা তদন্ত এবং কারাগারের নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বমঞ্চে লাল সবুজের জয় জয়কার। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড সামিট 2026-এ মেধার অনবদ্য স্বাক্ষর রাখল বাংলাদেশের শিক্ষার্থীরা। টিএমপি লিটল সায়েন্টিস্ট রিসার্চ একাডেমির আয়োজনে সাইবার জায়া ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক আসরে অংশ নেয় বিশ্বের বহু দেশের ক্ষুদে গবেষকরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ সাইবার জায়া এবং ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার ক্যাম্পাসে বসেছিল মেধার এই জমজমাট আসর, যেখানে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশের নেতৃত্বে দেশের 18 জন শিক্ষার্থী ইংলিশ ওয়ার্ল্ড কাপ ও সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিয়ে অর্জন করেছে মোট 60টি আন্তর্জাতিক পদক ও বিশেষ পুরস্কার, যার মধ্যে রয়েছে 27টি গোল্ড, 4টি সিলভার, 3টি প্লাটিনাম ও 2টি ডায়মন্ড অ্যাওয়ার্ড সহ বেশ কিছু মর্যাদাপূর্ণ স্বীকৃতি। অংশগ্রহণকারী 18 জন শিক্ষার্থীর মধ্যে 17 জনই আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। আমার খুব ভালো লেগেছে, আমি নেক্সট টাইম আরো ভালো করতে চাই। আমি এখান থেকে যে অংশগ্রহণ করে আমি অনেক শিখেছি। আমি সকলকে বলবো যে তোমরা নতুন কিছু না কিছু একটা অভিজ্ঞতা করো, এটাতে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আবার এভাবে শিখতে শিখতেই তোমরা ভবিষ্যতে অনেক কিছু জিততেও পারো। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া, দিনাজপুর একটা বড় পাওয়া, পুরো বাংলাদেশে একটা বড় পাওয়া। আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি এখানে। 11 দেশের হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে মেধার শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন মোহাম্মদ আরহাম জোহান। আর দ্বিতীয় সর্বোচ্চ 10টি পুরস্কার সহ বিজ্ঞানে সর্বোচ্চ সায়েন্স প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড জয় করেছে অনিরুদ্ধ নীলাদ্রি বিশ্বাস। শিক্ষার্থীদের এই সাফল্যে গর্বিত তার পরিবার ও শিক্ষকরাও। আজকের টপিক ছিল প্রেজেন্টেশন, এক্সাম, তারপরে প্র্যাকটিক্যাল এক্সাম। এগুলো যেমন প্রেজেন্টেশনগুলো, এগুলো যখন বাচ্চারা নিজেকে তৈরি করে তখন অনেক বেশি ভালোভাবে নিজেদেরকে যখন প্রস্তুত করে আরও অনেক কিছু জানতে পারে। বাংলাদেশ থেকে ন্যাশনাল রাউন্ডে তারা কোয়ালিফাই করে ইন্টারন্যাশনাল রাউন্ডে পার্টিসিপেট করতে এসেছে। আমাদের শিক্ষার্থীরা অনেক ভালো রেজাল্ট করেছে আজকে। আমরা অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে আমাদের শিক্ষার্থীরা বিপুল পরিমাণ পুরস্কার জিতে নিয়েছে। এর মাধ্যমে আমরা মালয়েশিয়াতেও প্রমাণ করে দিলাম আমাদের শিক্ষার্থীরা অনেক অনেক ভালো মেধাবী। এই অলিম্পিয়াড যারা আয়োজন করেছে তাদেরকেও ধন্যবাদ দিতে চাই, বিকজ বাংলাদেশের যে ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম তার বাইরে যে ওয়ার্ল্ড লেভেলে যে এক্সপোজারটা, এটা বাচ্চাদেরকে এক্সপেরিয়েন্স করার সুযোগটা দিচ্ছে। প্রতিযোগিতার পাশাপাশি 5 দিনের এই সফরে টুইন টাওয়ার ও ন্যাশনাল মিউজিয়াম সহ মালয়েশিয়ার ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করে শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক নেটওয়ার্কিংয়ের দারুণ অভিজ্ঞতা সম্পন্ন হয় এই সফরে। অভূতপূর্ব এই সাফল্যে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছে আইওবি। বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণদের এমন জয় জয়কার আগামী দিনের দেশের শিক্ষাঙ্গনে এক নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অল ইউরোপিয়ান দ্বৈরথ। দীর্ঘ 10 বছর মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও বেলজিয়াম। 86-র বিশ্বকাপ অভিজ্ঞতায় সতর্ক থাকতে চায় লা রোহা। অন্যদিকে স্পেনকে ফেভারিট মানলেও অঘটন ঘটাতে আত্মবিশ্বাসী রেড ডেভিলস। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। 8-3 জয় এনে দিবে আরাধ্যের সোনালী ট্রফি। 2010-এর পর যে ট্রফিটা আর ছুঁয়ে দেখা হয়নি। ফেভারিট হয়ে টুর্নামেন্টে এসেছিল স্পেন, খেলছেও ফেভারিটদের মতো।
ইউরোপ সেরারা নকআউটে টানা তৃতীয় ইউরোপ জায়ান্টকে বধের অপেক্ষায়। অস্ট্রিয়ার পর পর্তুগালের বিপক্ষে পাওয়া জয় বাড়িয়েছে আত্মবিশ্বাস, বেড়েছে নিজেদের জাল অক্ষত রাখার সময়। বিশ্বকাপে টানা ষষ্ঠ ক্লিনশিট, সময়ের হিসেবে যা 10 ঘন্টারও বেশি। তবে ম্যাচটা কোয়ার্টার ফাইনাল বলেই হয়তো কিছুটা সতর্ক থাকবে লা রোহা। 40 বছর আগে 86 বিশ্বকাপে ঘটেছিল বড় অঘটন। বেলজিয়াম বাধা উতরাতে না পেরে বিদায় নেয় স্পেন। থিবো কোর্তোয়াদের তাই হালকাভাবে নেয়ার সুযোগ দেখছে না দে লা ফুয়েন্তের দল। তারা যে খুব কঠিন প্রতিপক্ষ তা প্রমাণ হয়ে গেছে এরই মধ্যে। বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক আছে ওদের, সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে সেরা। তাদের কিছু খেলোয়াড় রয়েছে যারা খেলার গতি ঘোরাতে পারে, সহজভাবে নেয়ার সুযোগ নেই। তবে সাম্প্রতিক ফর্ম খুব একটা আশাবাদী হতে দেবে না বেলজিয়ামকে। মুখোমুখি শেষ 11 দেখায় 11টাতেই হেরেছে রেড ডেভিলস। শেষ 5 দেখায় হজম করেছে 13 গোল। যদিও এসব বেশ পুরনো, 10 বছরে দেখা হয়নি এই দুই দলের। 2 গোলে পিছিয়ে থেকেও সেনেগালের বিপক্ষে প্রত্যাবর্তন আত্মবিশ্বাস বাড়িয়েছে বেলজিয়ামের। থিবো কোর্তোয়ার দাবি, চলতি বিশ্বকাপে সময়ের সঙ্গে উন্নতি করছে তার দল, আর খেলাটা ফুটবল বলেই অঘটনে বিশ্বাস রাখতে চাইছে এই বেলজিয়ান গোলরক্ষক। শুরুতে সবাই আমাদের নিয়ে হতাশ ছিল, তবে এখন সবকিছু ভালো। আমরা প্রতিনিয়ত উন্নতি করছি। স্পেন ফেভারিট, কিন্তু মনে রাখতে হবে ফুটবলে সবকিছুই সম্ভব, আর জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী হবারই কথা। সব মিলিয়ে শেষ 18 ম্যাচে অপরাজিত বেলজিয়াম। নিজেদের গোল্ডেন জেনারেশন পেছনে ফেলে আসলেও ডি ব্রুইনা কিংবা কর্তোয়াদের অভিজ্ঞতা বড় রসদ দলটার। যদিও প্রতিপক্ষ স্পেন বলেই আন্ডারডগ বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ শুরু রাত 1টায়। সাব্বির মিথুন, সময় সংবাদ। অবিশ্বাস্য হার বাংলাদেশের। সিরিজ বাঁচানোর ম্যাচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের কাছে 17 রানে ধরাশয়ী মেহেদী মিরাজের দল। 248 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 2 অঙ্কের সংখ্যায় স্পর্শ করতে পারেনি টাইগারদের 7 ব্যাটার। দায়িত্বহীন ব্যাটিংয়ে 234 রানে অল আউট হয় লাল সবুজ, আর 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় জিম্বাবুয়ে। ঘরের মাঠে টানা জয় দেশের বাইরে গেলেই সঙ্গী হয় লজ্জা। বাংলাদেশ ক্রিকেটের এই পুরনো রোগ যেন আর বদলায় না। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত কিংবা ইংল্যান্ড নয়, জিম্বাবুয়ে। তাদের বিপক্ষে এবার টেস্টের পর ওয়ানডে সিরিজেও লজ্জার হার মিরাজ শান্তদের। দ্বিতীয় ওয়ানডেতে সামনের লক্ষ্য 248 রানের, কিন্তু রান তাড়ায় বাংলাদেশ যেন শুরু থেকেই ব্যাটিং করেছে ভঙ্গুর মানসিকতা নিয়ে। শুরুতেই সৌম্য ব্যর্থ, শান্তও পারেননি ইনিংস বড় করতে। পরে তানজিদ তামিম আর তাওহিদ হৃদয় আশার আলো দেখান। দুজন মিলে ম্যাচকে বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছিলেন। দুজনেই খেলেন 50 ইনিংস। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে সহজ বলে কিছু নেই, শুরু হয় নাটক। সেট ব্যাটাররা ফিরে যেতেই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। মুজেরাবানি, রাজা, এনগ্রাওয়াতের বোলিংয়ের সামনে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে সহজ ম্যাচকে কঠিন করে ফেলে টাইগাররা। যে ম্যাচ 40-42 ওভারের মধ্যে শেষ হওয়ার কথা, সেটি গড়ায় শেষ মুহূর্ত পর্যন্ত। ব্যাটারদের দায়িত্বহীনতা আর চাপ সামলাতে না পারার পুরনো রোগ আবারও যেন সামনে আসে। প্রতিপক্ষ কোনো বিশ্বসেরা বোলিং আক্রমণ নয়, তবুও বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়েছে উইকেটে ব্যাট করাই যেন সবচেয়ে কঠিন। সব মিলিয়ে 2 অঙ্কের সংখ্যাটাই স্পর্শ করতে পারেননি টাইগারদের 7 ব্যাটার। 27 রান করা অধিনায়ক মেহেদী মিরাজও প্রমাণ দেন দায়িত্বহীনতার। শেষ পর্যন্ত সেই ভুলেরই মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে। সিরিজ বাঁচানোর ম্যাচে আরেকটি হতাশাজনক হার লাল সবুজের। সঙ্গে 2022 সালের পর আবারও জিম্বাবুয়ে সফরে লজ্জাজনক সিরিজ হারল টাইগাররা। এখন সামনে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ, তবে এমন ব্যাটিংয়ে সেটা সম্ভব হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। এর আগে সিরিজ বাঁচানোর ম্যাচে শুরুটা ছিল বাংলাদেশের। টস জিতে নেয় বোলিংয়ের সিদ্ধান্ত। নতুন বলে তাসকিনের দুর্দান্ত স্পেল, নাহিদ রানার গতির ঝলক, আর মাঝে মিরাজের স্পিনে বেশ চাপে ছিল জিম্বাবুয়ে, কিন্তু সেই চাপ ধরে রাখতে পারেননি বোলাররা। এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন বেন কারান। শেষ দিকে ব্রাড ইভান্সের ঝড়ে 247 রানের পুঁজি পেয়ে যায় স্বাগতিকরা, আর সেটাই পাহাড় সম হয়ে দাঁড়ায় বাংলাদেশের সামনে। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স কোয়ার্টারে মরক্কোকে হারালো 2-0 গোলে। মেসির সঙ্গে গোল্ডেন বুটের লড়াই এমবাপে। মুসলিম বিশ্বকে সংহতির শিক্ষা দিয়ে চিরনিদ্রায় খামেনি। নিজ শহর মাশহাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল।
বছরের শেষ নাগাদ সম্মেলনের চিন্তা বিএনপির। সাংগঠনিক কাঠামো গোছানোর কাজ অর্ধেকই শেষ। গঠনতন্ত্র সংশোধন করতে যাচ্ছে জামায়াত। স্পষ্ট হবে আর্থিক খাত নিয়ে অবস্থান। টানা বর্ষণে বিপর্যস্ত দক্ষিণ পূর্বাঞ্চল। কক্সবাজারের পানিবন্দী লাখো মানুষ। পাহাড় ধস, পানিতে ডুবে মৃত্যু বাড়াচ্ছে উদ্বেগ। বিচ্ছিন্ন যোগাযোগে স্থবির জনজীবন। এই ছিল ভোরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সকালের সময় সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ কাজল। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।